কস্টিং এন্ড ভেরিয়েন্স, এই চারটা নিয়ে আপনাদের প্রবলেম কি হচ্ছে সেটা শুনুন, ঠিক আছে? মনে হয় সেটা বেটার হয়, কারণ তাহলে আপনারা ফুল পিকচারটা পাবেন। ওকে স্যার। আমরা 5টা মিনিট পরে শুরু করবো স্যার? না, এখনই শুরু করবো আমরা। ওকে স্যার। সবাইকে দেখতে পাচ্ছি? জি স্যার। আজকের চ্যাপ্টারটা আমরা আসলে স্ট্যান্ডার্ড কস্টের উপর, স্ট্যান্ডার্ড কস্ট এন্ড ভেরিয়েন্স অ্যানালাইসিস। তো প্রথমে আমাদের যেটা জানতে হবে আসলে স্ট্যান্ডার্ড কি, স্ট্যান্ডার্ডটা কি সেটা আমাদের প্রথমে জানতে হবে। সো আমরা যদি ডেফিনেশনের দিকে দেখি, এটা হলো একটা বেঞ্চমার্ক or norms for measuring performance. So in management accounting, two types of standards are commonly used. একটা হলো quantity standard আর একটা হলো price standard. তো কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড ক্ষেত্রে এটা বোঝায় যে নরমালি একটা প্রোডাক্ট প্রোডাকশন করার জন্য আমার আসলে কতটুকু র মেটেরিয়াল লাগবে, ঠিক আছে? ওইটা স্ট্যান্ডার্ড। অর্থাৎ সেম টাইপ অফ প্রোডাক্টটা প্রডিউস করার জন্য আমার যে সিমিলার ইন্ডাস্ট্রি আছে তারা আসলে কতটুকু র মেটেরিয়াল ইউজ করে। সো এটার উপর বেস করে আমরা একটা স্ট্যান্ডার্ড সেট করবো যে এই প্রোডাক্টটা যদি আমরা প্রডিউস করি তাহলে আমারও কি হবে, এতটুকু পরিমাণ র মেটেরিয়াল লাগবে। আর যদি প্রাইসিং স্ট্যান্ডার্ডে যাই তাহলে আমার যে র মেটেরিয়াল লাগছে সেটা আসলে ইন্ডাস্ট্রি প্রাইস কত, সো সেটার উপর বেস করে আমরা কি করব, র মেটেরিয়ালটা পারচেজ করব। সো আমাদের বেশি লাগছে না কম লাগছে সেটা দেখব। সো নরমালি স্ট্যান্ডার্ড কস্ট হলো একটা নর্ম বা বেঞ্চমার্ক যেটার উপর বেস করে পারফরম্যান্স মেজার করা হয়। আর দুইটা টাইপ অফ আমার স্ট্যান্ডার্ড কস্ট আছে, একটা হলো কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড আর একটা হলো প্রাইস স্ট্যান্ডার্ড। নরমালি আমরা যখন স্ট্যান্ডার্ডের কথা বলি, স্ট্যান্ডার্ড কস্টে আমরা যে জিনিসটা চিন্তা করি, আমরা যখন একটা প্রোডাক্ট প্রোডাকশন করি তাহলে আমাদের নরমালি তিন ধরনের কস্ট ইনকার হয়, একটা হলো মেটেরিয়াল, আরেকটা লেবার আর একটা ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তো মেটেরিয়াল কস্ট কত হবে, আমরা প্রোডাক্টটা যখন ডিজাইন করি আমার মেটেরিয়াল কস্ট কত হবে, লেবার কস্ট কত হবে, ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট কত হবে, সেটা আমরা একটা স্ট্যান্ডার্ড সেট করি। অর্থাৎ আমাদের যে অ্যাকাউন্টেন্ট আছে, ইঞ্জিনিয়ার আছে, প্রোডাকশন ম্যানেজার আছে, সাপ্লাই চেইন ম্যানেজার আছে, সবার সাথে আমরা বসে আমরা সেট করি, এবং আমাদের যে ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স আছে, আদার ইন্ডাস্ট্রিতে সিমিলার প্রোডাক্ট কিভাবে প্রোডাকশন হচ্ছে, এই নলেজ গুলো নিয়ে আমরা কি করে একটা স্ট্যান্ডার্ড সেট করি যে এই প্রোডাক্টটা তৈরি করতে আমার র মেটেরিয়াল এতটুকু লাগবে এবং তার কস্ট এত হবে, আমার ডিরেক্ট লেবার কতটুকু লাগবে তার কস্ট কতটুকু হবে, এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত হবে তার কস্ট কত হবে। এখন যে এই স্ট্যান্ডার্ড সেট করি, আর কোনো একটা প্রোডাক্ট প্রোডাকশন করার পরে যদি আমার স্ট্যান্ডার্ড থেকে কোনো ডেভিয়েশন হয়, অর্থাৎ আমার যে স্ট্যান্ডার্ড কস্ট আমরা সেট করেছি তার থেকে বেশি বা কম হয়, তাহলে আমাকে কি করতে হবে, এই যে ডেভিয়েশনটা ম্যানেজমেন্টকে রিপোর্ট করতে হবে। এই যে ডেভিয়েশনটা ম্যানেজমেন্টকে রিপোর্ট করব, এই রিপোর্টের নাম হলো ম্যানেজমেন্ট বাই এক্সেপশন। আমরা বলছি তার মানে আমি যে স্ট্যান্ডার্ডটা সেট করেছি, আমার আইদার কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড অর প্রাইস স্ট্যান্ডার্ড, আমার যদি কোনো কারণে ডেভিয়েশন হয়, ডেভিয়েশনটা আমাকে কি করতে হবে, ম্যানেজমেন্টকে রিপোর্ট করতে হবে। আমি সব ধরনের ডেভিয়েশনকে রিপোর্ট করবো না, সিগনিফিকেন্ট যদি ডেভিয়েশন হয় সেটা আমি ম্যানেজমেন্টকে কি করবো, রিপোর্ট করবো। আর এই রিপোর্টের নাম হলো বলা হয় ম্যানেজমেন্ট বাই এক্সেপশন। আমরা যদি ভেরিয়েন্স অ্যানালাইসিস সাইকেলটাতে দেখি, আমরা প্রথমে কি করি, একটা স্ট্যান্ডার্ড পারফরম্যান্স কস্ট রিপোর্ট তৈরি করি বা স্ট্যান্ডার্ড কস্ট পারফরম্যান্স রিপোর্ট তৈরি করি। এটা করার পরে আমার কি আছে, আমার তিনটা কস্ট নিয়ে দেখা হয়, একটা হলো অ্যাকচুয়াল কস্ট, একটা হলো বাজেট কস্ট আর একটা হলো ফ্লেক্সিবল কস্ট। তিনটা কস্ট নিয়ে আমরা কি করি, একটা ভেরিয়েন্স অ্যানালাইসিস করি। ভেরিয়েন্স অ্যানালাইসিস করার পর যদি কোথাও সিগনিফিকেন্ট কোনো ভেরিয়েন্স হয়, সেই ভেরিয়েন্স গুলো কেন হয়েছে সেগুলো ডিফারেন্ট টাইপস এর কোশ্চেন গুলো আইডেন্টিফাই করি, এবং এগুলো কি করি, যারা রিলেটেড পার্টি আছে তাদের কাছ থেকে এক্সপ্লোরেশন আমরা আনি। এক্সপ্লোরেশন আনার পরে আমরা কি করি, কি কি কারণে এই প্রবলেমগুলো হয়েছে সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করি। করার পর নেক্সট পিরিয়ডের জন্য আবার আমরা সেম স্ট্যান্ডার্ড কস্ট পারফরম্যান্স রিপোর্ট তৈরি করি। এভাবে প্রত্যেকটা সাইকেল কি করছে, কন্টিনিউয়াসলি চলতে থাকে। আমরা যদি স্ট্যান্ডার্ড কস্ট সেট করি তাহলে কি করতে হবে, should we use ideal standard that require employee to work at 100% peak capacity? No, এটা আসলে আইডিয়ালি পসিবল না যে আমরা আসলে আমরা 100% ক্যাপাসিটিতে রান করার জন্য। রেদার আমরা এমন একটা ক্যাপাসিটি ইউজ করি যেটা প্র্যাকটিক্যালি পসিবল। সো আমরা নরমালি এই কারণে স্ট্যান্ডার্ড কস্টের ক্ষেত্রে আমরা কি করি, প্র্যাকটিক্যাল স্ট্যান্ডার্ড ইউজ করি, তো প্র্যাকটিক্যাল ক্যাপাসিটিগুলো ইউজ করি। নরমালি আমরা যদি স্ট্যান্ডার্ড কস্টের ক্ষেত্রে আমরা বললাম সাধারণত দুই ধরনের হয়, একটা হলো কোয়ান্টিটি আর একটা হলো প্রাইস। তো যদি মেটেরিয়ালের ক্ষেত্রে আমরা চিন্তা করি, আমার চিন্তা করতে হবে কোনো একটা প্রোডাক্ট প্রোডাকশনের জন্য আমার কতটুকু কোয়ান্টিটি লাগবে এবং সেই কোয়ান্টিটি গুলো প্রাইস কত। তো আমরা যদি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি পার ইউনিট দেখি, এটা কোথায় আমরা সামারাইজ করব, বিল অফ মেটেরিয়ালস যেটা আছে এই জায়গায় কোনো একটা পার্টিকুলার অর্ডার অথবা পার্টিকুলার প্রোডাক্টের জন্য
বেসিক্যালি একটা বিল অফ ম্যাটেরিয়ালের পার্টিকুলার প্রোডাক্টের জন্য আমার কোন ম্যাটেরিয়াল কতটুকু কোয়ান্টিটি লাগবে সেটা বলা থাকে। তো সেটা থেকে আমরা কি করবো, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি পার ইউনিট পাবো, এবং সেটার উপর বেস করে আমরা কি করবো, স্ট্যান্ডার্ড প্রাইস পার ইউনিট কত সেটা বের করবো। তো আমাদের কাছে যে মেটেরিয়াল গুলো আমরা বাইরে থেকে আনবো সেগুলো আমার ফ্যাক্টরিতে আনা পর্যন্ত যত ধরনের কস্ট হবে সেই কস্ট গুলোর উপর বেস করে আমরা কিন্তু পার ইউনিট আমার স্ট্যান্ডার্ড কস্ট কত সেটা সেট করবো। লেবারের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা চিন্তা করতে হয় যে আমার আসলে কোন একটা প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে আমার স্ট্যান্ডার্ড আওয়ার কতটুকু লাগবে এবং আমার স্ট্যান্ডার্ড লেবার রেট কত। তো সেটা আসলে গভর্নমেন্টের পলিসি, আমার আমার কোম্পানির পলিসি, আমরা কোন ধরনের আসলে কাজ করি অনেকগুলোর উপর ডিপেন্ড করে। তো এই দুইটার উপর বেস করে আমরা কি করে লেবার স্ট্যান্ডার্ড সেট করবো। ম্যানুফ্যাকচারিং ওভারহেডের দুই ধরনের ওভারহেড আছে, একটা হলো ভেরিয়েবল আর একটা হলো ফিক্সড। আমরা ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা প্রথমে দেখবো যে আমার একটা প্রোডাক্ট তৈরি করতে হলে আমার ভেরিয়েবল ওভারহেডের টাইমটা কতটুকু লাগবে এবং সেটার সাথে আমার প্রত্যেকটা টাইমের জন্য আমার ভেরিয়েবল ওভারহেড এর প্রাইসিংটা কি হবে। তো ভেরিয়েবল ওভারহেড কোয়ান্টিটি স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে আমরা সবসময় লেবার কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড ইউজ করবো, আর প্রাইসিং এর ক্ষেত্রে আমরা ভেরিয়েবল ওভারহেড এর ক্ষেত্রে প্রিডিটারমাইন্ড ওভারহেড রেট যেটা আছে সেটা ইউজ করবো। তাহলে আমরা তিন ধরনের কস্ট দেখলাম, একটা হলো মেটেরিয়াল কস্ট, একটা লেবার কস্ট, আর একটা হলো ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট। তো এই জায়গায় একটা প্রবলেম দেওয়া আছে যে স্ট্যান্ডার্ড কস্ট কার্ভ ফর 1 ইউনিট অফ প্রোডাক্ট মাইট লুক লাইক। তো নরমালি আমরা যখন কোনো একটা প্রোডাক্টের স্ট্যান্ডার্ড কস্ট বের করি তখন প্রথমে আমার তাকাতে হয় যে তার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কতটুকু, তারপর আমার স্ট্যান্ডার্ড প্রাইস পার কোয়ান্টিটি কতটুকু, আর এই দুটো যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমার স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট কত বেড়ে যায়। আমরা যদি এই প্রবলেমটাতে দেখি, দেখেন আমার ইনপুটে র মেটেরিয়াল আছে 3 পাউন্ড, অর্থাৎ একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে আমার 3 পাউন্ড র মেটেরিয়াল লাগে এবং প্রতি পাউন্ড র মেটেরিয়ালের দাম হলো 4 টাকা। তাহলে 3 4 12 টাকা হলো আমার স্ট্যান্ডার্ড কস্ট ফর র মেটেরিয়াল। Again, if you look at the direct labor cost, so to produce a single unit, it's a required 2.5 hours of labor hour, and the rate per labor hour is $14. So we can multiply with that $35. So standard cost for labor hour per unit is $35. Again, if you go for variable manufacturing overhead, the time will be similar to labor hour. So variable manufacturing overhead ক্ষেত্রে আমার টাইমটা কত হবে, 2.5 hours হবে এবং আমার প্রাইস পার ইউনিট আমার হলো 3। এখানে প্রিডিটারমাইন্ড ওভারহেড রেট বের করে আমরা সেটা বের করবো, আমার টোটাল 7.5। তিনটা যদি আমি সাম আপ করি তাহলে আমার টোটাল স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট কত, 54 টাকা 50 পয়সা, সেটা বের হয়ে যাবে। তাহলে স্ট্যান্ডার্ড কস্ট বলতে আমরা বুঝি যে আমার একটা প্রোডাক্ট তৈরি করতে যে কস্টগুলো লাগে সেগুলো নিয়ে আমার স্ট্যান্ডার্ড কস্ট হয়। কি কি লাগবে, ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, আর হলো ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড। সাথে আমার ফিক্সড ম্যানুফ্যাকচারিং আসবে, সেটা আমরা এটাকে ইনক্লুড করে নিই। স্ট্যান্ডার্ড কস্টটা আমরা এই জায়গায় দেখলাম। এবার আমরা আসি স্ট্যান্ডার্ড। স্যার এই লেকচারের স্লাইডগুলো কি গেরিসনের থেকে নেওয়া? এই যে আপনাদের দেওয়া আছে অলরেডি, যদি আবার আমি দিয়ে দিব সমস্যা নেই। সো ইউজিং স্ট্যান্ডার্ড এন্ড ফ্লেক্সিবল বাজেট আমরা যদি চিন্তা করি স্ট্যান্ডার্ড কস্টের ক্ষেত্রে আমাকে কি লাগছে, ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড ক্যান বি ইউজড টু কম্পিউট অ্যাক্টিভিটি এন্ড স্পেন্ডিং ভেরিয়েন্স। নরমালি আমাদের দুই ধরনের ভেরিয়েন্স হয়, একটা অ্যাক্টিভিটি অথবা স্পেন্ডিং, অথবা আরেকভাবে আমরা বলতে পারি একটা হলো প্রাইস ভেরিয়েন্স অথবা রেট ভেরিয়েন্স অথবা এফিসিয়েন্সি ভেরিয়েন্স, আর একটা হলো স্পেন্ডিং ভেরিয়েন্স। So spending variance become more useful by breaking them into quantity and price variance. So বিভিন্ন বইয়ে এই নামগুলা নিয়ে কনফিউশন আছে, কনফিউশন থাকার কারণে আমাদের আসলে পরীক্ষাতে প্রবলেম হয়। সো আমি এই জায়গায় যখন বলতেছি অ্যাক্টিভিটি এন্ড স্পেন্ডিং ভেরিয়েন্স আলাদাই ভাগ করা হয়, আর অন্য কোনো বইয়ে দেখবেন যে এটা আসলে স্পেন্ডিং এবং এফিসিয়েন্সি এই দুই ভাগে ভাগ করা হয়। তো এটা ডিপেন্ড করে, অনেক বই অনেকভাবে ডিপেন্ড করা থাকে। আমরা যে কাজটা করবো, আমরা আসলে গেরিসনের যে বইটাতে যেই ভাবে দেওয়া আছে আমরা সেটা ইউজ করব, ঠিক আছে। আমরা যদি জেনারেল মডেল অফ ভেরিয়েন্স অ্যানালাইসিস দেখি, দুই ধরনের ভেরিয়েন্স, একটা হলো কোয়ান্টিটি ভেরিয়েন্স আর একটা হলো প্রাইস ভেরিয়েন্স। কোয়ান্টিটি ভেরিয়েন্স হলো কোয়ান্টিটি ডিফারেন্সের কারণে তৈরি হয়, আর প্রাইস ভেরিয়েন্স হলো প্রাইস অথবা রেটের ডিফারেন্সের কারণে তৈরি হয়। কোয়ান্টিটি ভেরিয়েন্সটা কিভাবে তৈরি হয়, কারণ আমি যখন স্ট্যান্ডার্ড কস্ট করি, স্ট্যান্ডার্ড কস্ট আর বাজেটের মধ্যে ডিফারেন্সটা আগে একটু বলে নিই। আমরা নরমালি 1 ইউনিটের জন্য যে প্রাইসটা ইউজ করি সেটা হলো স্ট্যান্ডার্ড কস্ট, আর এই স্ট্যান্ডার্ড কস্ট ইউজ করে আমরা কি করি, বাজেটটা তৈরি করি। তো বাজেট তৈরি করতে হলে আমার কি লাগে, স্ট্যান্ডার্ড কস্ট লাগবে। তো আমরা যে কাজটা করব, কোয়ান্টিটি ভেরিয়েন্সটা হলো আমরা যখন স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি থাকে, অর্থাৎ আমি বছরের শুরুতে যে প্ল্যানটা করি সেই প্ল্যানটাতে আমরা একটা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি থাকে আর আমি অ্যাকচুয়াল কোয়ান্টিটি পাই। তো এই দুইটা কোয়ান্টিটির মধ্যে ডিফারেন্সের কারণে যে ভেরিয়েন্সটা হয় সেটাকে বলে কোয়ান্টিটি ভেরিয়েন্স, আর প্রাইসের কারণে যে ডিফারেন্সটা হয় সেটাকে বলা হয় প্রাইস ভেরিয়েন্স। কোয়ান্টিটি এন্ড প্রাইস ভেরিয়েন্সের ক্ষেত্রে আমরা যদি এই জায়গায় আসি, কোয়ান্টিটি এন্ড প্রাইস স্ট্যান্ডার্ড আর ডিটারমাইন সেপারেটলি টু ভ্যারি রিজন।
কোয়ান্টিটি ক্ষেত্রে আমাদের যদি আমরা দেখি, the purchase manager is responsible for raw material purchase price. কারণ only the supply chain purchase manager আছে, only সে জানে যে আসলে purchase price এ কেন ডিফারেন্স হবে। কারণ সে যখন প্রথমে ইনিশিয়ালি বাজেট দিবে বা প্ল্যানিং দিবে, আমরা যখন বাজেট করবো তো স্ট্যান্ডার্ড এর জন্য আমরা করব, তো বেসড অন হিজ রিকমেন্ডেশন আমরা কি করি, প্রাইসটা সেট করে দিই যে এই প্রাইসটা হবে আমার স্ট্যান্ডার্ড প্রাইস। বাট আমরা যখন অ্যাকচুয়াল পারচেজ করব তখন প্রাইসটা আসলে সিমিলার হবে, নট নেসেসারি। আমাদের প্রাইসটা ডেভিয়েশন কমতেও পারে বাড়তেও পারে। কারণ অনলি প্রাইস ভেরিয়েন্স যদি হয় তাহলে আমরা কি করব, আমরা পারচেজ ম্যানেজারের সাথে কথা বলবো এবং তার কাছ থেকে রুট কজ গুলো জানার চেষ্টা করব। আর আমরা যদি কোয়ান্টিটি ভেরিয়েন্সের দিকে যাই তাহলে প্রোডাকশন যিনি করবেন উনি হলো কোয়ান্টিটি ভেরিয়েন্সের জন্য রেসপন্সিবল। কারণ আমার কতটুকু কোয়ান্টিটি লাগবে, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কতটুকু লাগা ছিল, যখন আমরা বিল অফ মেটেরিয়াল করি তখন আমরা জানি যে একটা প্রোডাকশন করতে, একটা ইউনিট প্রোডাকশন করতে আমার কতটুকু র মেটেরিয়াল লাগবে। তো আমার কোনো কারণে যদি বেশি বা কম লাগে তাহলে সেটার জন্য প্রোডাকশন ম্যানেজার রেসপন্সিবল। এখন প্রোডাকশন ম্যানেজার সামটাইমস এটা একটু ডিফারেন্ট ভাবে ইউজ করতে পারে। যেমন মেটেরিয়াল যদি বেশি লাগে, আমার প্রোডাকশন ম্যানেজার বলতে পারে যে আমরা যে কোয়ালিটি মেটেরিয়াল দিয়ে প্রোডাকশন করতাম এই লটের সেই কোয়ালিটি আসে নাই, তো যার কারণে আমার কি হচ্ছে, মেটেরিয়াল বেশি কনজাম্পশন হচ্ছে। তো সেই একটা যদি এটা সে প্রুভ করতে পারে তাহলে আমরা পারচেজ ম্যানেজারকে এই জায়গায় লায়াবল করতে পারি যে কেন কোয়ালিটি এনশিওর করা হয়। 2 নম্বর, the buying and using activity occur at different times. So raw material purchases may be held in inventory for a period of time before it being used. তো এটা কারণে হতে পারে। তাহলে আমরা অলরেডি বলছি যে 3 ধরনের আমরা নিয়ে কাজ করছি, একটা হলো ডাইরেক্ট মেটেরিয়াল, একটা লেবার, আর একটা হলো ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড। কোয়ান্টিটির ক্ষেত্রে মেটেরিয়ালের ক্ষেত্রে হলো কোয়ান্টিটি ভেরিয়েন্স, লেবারের ক্ষেত্রে হলো এফিসিয়েন্সি ভেরিয়েন্স, আর ভেরিয়েবল ওভারহেডের ক্ষেত্রে এফিসিয়েন্সি ভেরিয়েন্স। প্রাইসের ক্ষেত্রে মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, লেবার রেট ভেরিয়েন্স, ভেরিয়েবল ওভারহেড রেট ভেরিয়েন্স। এখন এই জায়গায় যে রেট ভেরিয়েন্স অনেক সময় সেটাকে আবার একটু ডিফারেন্টলি বলা হয়। তো আমরা এই জায়গায় একটু দেখি, প্রাইসের কারণে যে ধরনের ভেরিয়েন্স গুলো হয় সেটাকে প্রাইস রেট ভেরিয়েন্স বলা হয়, কোনো বই সেটাকে স্পেন্ডিং ভেরিয়েন্স বলা হয়। আর কোয়ান্টিটির কারণে যে ধরনের ভেরিয়েন্স হয় সেগুলো কোয়ান্টিটি অথবা এফিসিয়েন্সি ভেরিয়েন্স বলা হয়। তো আমাদের এই জিনিসটা একটু মনে রাখতে হবে, আমরা কি বলছি যে প্রাইসের কারণে যে ধরনের ভেরিয়েন্স হয় সেটাকে প্রাইস রেট এবং কোন বইয়ে এটাকে স্পেন্ডিং ভেরিয়েন্স বলা হয়। কোয়ান্টিটির ক্ষেত্রে যদি আসি তাহলে সেটাকে কোয়ান্টিটি অথবা এফিসিয়েন্সি ভেরিয়েন্স বলা হয়। এবার এই যে ডায়াগ্রামটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট ডায়াগ্রামটা। তো এই ডায়াগ্রামটার উপর বেস করে আমরা কি করব, কথা বলি। এই ডায়াগ্রামটা হলো 3টা পার্ট। এটা হলো আমার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, এটা হলো আমার ফ্লেক্সিবল, আর এটা হলো আমার অ্যাকচুয়াল কোয়ান্টিটি। এখন আমি বছরের শুরুতে কি করছি, আমার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কতটুকু লাগবে, ধরুন আমি একটা ইউনিট প্রোডাকশন করবো, ধরুন 2000 ইউনিট আমি ফিনিশ গুড প্রোডাকশন করবো, ধরে নিলাম 2000। ঠিক আছে, এই 2000 এর উপর বেস করে আমার কতগুলো কোয়ান্টিটি লাগবে এবং প্রতিটা ইউনিট প্রোডাকশন করতে তার কোয়ান্টিটি প্রাইস কতটুকু হবে সেটার উপর বেস করে আমি কি করবো, আমার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করবো। এবার আমরা আসি আমার অ্যাকচুয়াল কোয়ান্টিটি। সো আমি তৈরি করে ফেললাম, সো আমার কি হবে, অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু অ্যাকচুয়াল প্রাইস কত সেটা বের হবে। এবার আমরা ফ্লেক্সিবল বাজেটে যাই। ফ্লেক্সিবল বাজেট ইজ বেসড অন অ্যাকচুয়াল কোয়ান্টিটি বেসড অন স্ট্যান্ডার্ড প্রাইস। সো আমরা কি করবো, এই জায়গায় ফ্লেক্সিবল বাজেটের অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনপুট বেসড অন স্ট্যান্ডার্ড প্রাইস এটার উপর বেস করে করবো। এখন এই যে দুইটার মধ্যে ডিফারেন্সটা আমরা যদি দেখি, দেখেন স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আর হলো অ্যাকচুয়াল কোয়ান্টিটি, তাই কোয়ান্টিটি ডিফারেন্স, এই জন্য এটাকে বলা হয় কোয়ান্টিটি ভেরিয়েন্স। আর এই দুটো ডিফারেন্সটা যদি বলি, এই দুটো হলো প্রাইসের ডিফারেন্স, এই জন্য এটাকে বলা হয় প্রাইস ভেরিয়েন্স। আর অনেক বই যেটা কাজ করা হয়, এই যে কোয়ান্টিটি এবং প্রাইস দুইটা মিলে স্পেন্ডিং ভেরিয়েন্স বলা হয়। ঠিক আছে, বারবার অনেক বই এটা ডিফারেন্টলি করা হয়, সো অনেক বই প্রাইসকে স্পেন্ডিং ভেরিয়েন্স বলা হয়। তো আমরা এটা একটু দেখবো যে গেরিসনের বই আসলে কি বলে। বাট এই পর্যন্ত আপনারা লেখেন যে আমার যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এবং অ্যাকচুয়াল কোয়ান্টিটি এই দুটোর মধ্যে যে ভেরিয়েন্সটা এটাকে বলা হয় টোটাল ভেরিয়েন্স, নট স্পেন্ডিং। এটাকে আমরা কি করব, আমরা এই জায়গায় স্পেন্ডিংটা বাদ রাখবো, স্পেন্ডিংটা আমরা এটা বাদ, আমরা এটাকে বলবো টোটাল ভেরিয়েন্স। ঠিক আছে, তো টোটাল ভেরিয়েন্স নিয়ে আমরা কথা বলবো। এই টোটাল ভেরিয়েন্সটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো কোয়ান্টিটি ভেরিয়েন্স আর একটা হলো প্রাইস ভেরিয়েন্স। তো আমরা সিমিলার জিনিসটা আমরা অলরেডি বলেছি। আমরা একটা প্রবলেম যখন কথা বলবো তখন আমরা এইবার আমরা একটা প্রবলেম নিয়ে কথা বলবো, compute the direct material quantity and price variance and explain their significance। আমার দেখেন এই প্রবলেমটাতে কি বলা আছে, Glacier Peak Outfitters has the following direct material standard for the fiber fill in its mountain park। তাহলে দেখেন এই জায়গায় বলছে
মেটেরিয়াল ডিরেক্ট মেটেরিয়াল স্ট্যান্ডার্ড ফর দ্য ফাইবার ফিল ইন ইস মাউন্টেন পার্কা। তার মানে আমার যে প্রোডাক্ট তৈরি হয় সেটা হলো মাউন্টেন পার্কা, এটার জন্য তার একটা ডিরেক্ট মেটেরিয়াল লাগে, এটা হলো ফাইবার ফিল। তো এটার জন্য আমাদের কি লাগতেছে দেখেন, 0.1 কেজি অফ ফাইবার ফিল, ঠিক আছে, পার পার্কা এট 5 পার কেজি। তাহলে আমার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমার প্রতিটার জন্য আমার কতটুকু লাগতেছে, আমি যদি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিতে যাই, প্রতিটার জন্য যাই, তাহলে আমার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি লাগতেছে প্রতিটার জন্য কত বলেন আপনারা, 0.1 কেজি। আর আমার স্ট্যান্ডার্ড প্রাইস কত প্রতি কেজিতে, 5 কেজি। 5 কেজি। এখন লাস্ট মান্থ দেখেন 210 কেজি অফ ফাইবার ফিল ওয়ার পারচেজ এন্ড ইউজড টু মেক 2000 পার্কা। নরমালি আমি অ্যাকচুয়াল কোয়ান্টিটি প্রোডাকশন করছি কত, 2000 পার্কা। 2000 পার্কা, এই 2000 পার্কার জন্য আমার অ্যাকচুয়ালি রাত লাগছে কতটুকু, 210 কেজি। কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমার লাগার কথা কত ছিল, 2000 ইনটু 0.1 সমান হলো 200 কেজি। তাহলে আমার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত, 2000 ইনটু 0.1, তাহলে 200। তাহলে আমি আবার বলছি, আমি এটা একটু ইয়াতে দেখাই আপনাদেরকে, আপনাদের দেখালে মনে বেটার হবে। আমরা যদি প্রবলেমটা একটু এই জায়গা থেকে দেখি, আমি একটু ওপেন করে নিই। সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, লেটস আমরা একটু এক্সেলে পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো। তো নরমালি আমরা যদি এই জায়গায় আসি, আমার ফিনিশ প্রোডাক্ট আমরা কতটুকু, আমার নাম্বার অফ পার্কা প্রোডিউসড, অ্যাকচুয়াল আমরা কত করেছি, অ্যাকচুয়াল প্রোডাকশন কত করেছি, 2000 ইনটু 0.1, অ্যাকচুয়াল এটা হলো 2000 ইউনিট, তাই না? অ্যাকচুয়াল এটা কি অ্যাকচুয়াল কোয়ান্টিটি, অ্যাকচুয়াল পার্কা প্রোডিউসড, ঠিক আছে। অ্যাকচুয়াল পার্কা প্রোডিউস করছি 2000। তো প্রতিটা পার্কা তৈরি করতে আমার অ্যাকচুয়াল র মেটেরিয়াল লাগছে কত, 0.1 কেজি। অ্যাকচুয়াল ফাইবার ফিল আর কি, যেটা আমার র মেটেরিয়াল ফাইবার ফিল, আমার অ্যাকচুয়াল লাগছে 210 কেজি। 210 কেজি, আর আমি এটা প্রোডিউস করছি এত ইউনিটস, ঠিক আছে। তাহলে আমার দেখেন, আমার এই জায়গায় যদি আসি, এবং মেটেরিয়াল কস্ট আমার টোটাল লাগছে 1029, তাহলে আমার অ্যাকচুয়াল কস্ট কত লাগছে, 1029, তাই না? এটা তো অ্যাকচুয়াল ইনফরমেশন আমাদের আছে। এবার স্ট্যান্ডার্ড কস্টে যাই, স্ট্যান্ডার্ড কস্ট। সো আমরা যদি স্ট্যান্ডার্ড কস্টে যাই, তাহলে আমার কি হবে ঘটনাটা, আমি টোটাল প্রোডাকশন করছি কত, 2000। সো স্ট্যান্ডার্ড, আচ্ছা আমি তাহলে একটু ডায়াগ্রামটা আঁকলে বলে বেটার হবে। আমার প্রথমে অ্যাকচুয়াল কস্ট নিয়ে কাজ করি। অ্যাকচুয়াল কস্ট আমার কি হবে সবসময়, অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু অ্যাকচুয়াল প্রাইস, তাই না? এবার আমরা আসি আমার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড কস্ট কত হবে, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস, এটাই তো আমার কথা, তাই না? জি স্যার। এবার যদি আমরা আসি অ্যাকচুয়াল কোয়ান্টিটি based on standard price, তাহলে স্যার অ্যাকচুয়াল কস্ট ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস, সামনের থেকে একটা মেয়ে থাকে, অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস। এই তিনটা আমরা পেয়ে গেছি, তাই না? আমি জি স্যার। এই যে দুইটার মধ্যে ডিফারেন্সটা, এটা কত হবে, যদি কিছু হয় তখন আমি কাটতে বিচার দিব। স্যার এটা হচ্ছে কোয়ান্টিটি ভেরিয়েন্স। পাঁচটাই আমাদের এখানে অ্যাকচুয়াল কোয়ান্টিটি ঠিক আছে, আমার ডিফারেন্সটা কিসে আসছে, প্রাইসে। তাহলে এটা কি প্রাইস ভেরিয়েন্স এটা স্যার। আর ওইখানে বলছেন ভাষা প্রাইস ভেরিয়েন্স, কিভাবে যাবে? এটারে কারো কোনো কনফিউশন নাই না? না স্যার। আমরা যদি এই দুটোর মধ্যে ডিফারেন্সটা বের করি, কোয়ান্টিটি ভেরিয়েন্স, তাহলে এটা ডিফারেন্সটা কিসে, দেন অ্যাকচুয়াল কোয়ান্টিটি আর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, তাহলে কি হবে, কোয়ান্টিটি ভেরিয়েন্স। কোয়ান্টিটি ভেরিয়েন্স। মানে স্টেডিয়ামের পাশে একদম
এরকম এবার আমরা আসি আমার অ্যাকচুয়াল কস্ট আমার কত আছে 1000 ছিল 4 নাম্বার লেনে $29 গ্রামের বাসা তাই না এখন যদি পার ইউনিট কস্ট আমরা এই জায়গা থেকে বের করতাম অ্যাকচুয়ালের ক্ষেত্রে আম্মু পার আসছে ইউনিট আরএম কস্ট বের আর করতাম তাহলে নয়েজ কত হতো হচ্ছে ক্লিয়ার শোনা যাচ্ছে না। এরা একটু আসে না আম্মুকে বলতেছে এবার একটু আসলে কি হয় বা এটা পার ইউনিট কস্ট কত হতো ইয়া পরে মামি বলতো যে মামি কেউ কথা বলতেছেন, আপনি মিউট করে আপনার কথা বলেন। তো তারা আপনার আমাদের জন্য খুবই আদর অসুবিধা হচ্ছে আপনার জন্য আমাদের। করতো যে আজকে তুমি থাকো, আজকে তোমরা যেও না। আমরা ওখানে থাকতেই পারতাম না। আচ্ছা আমরা যেটা বললাম আমাদের অ্যাকচুয়াল কস্ট ছিল 1029 যদি পার ইউনিট কস্ট আমরা বের করতে যাই আমি 2010 কেজি মেটেরিয়াল পারচেজ করছি $1029 দিয়ে তাহলে পার কেজি আমার কস্ট কত 4 টাকা 90 পয়সা। এবার যদি আমরা স্ট্যান্ডার্ড কস্টের ক্ষেত্রে আসতাম আমাদের প্রতি ইউনিট প্রোডাকশন করতে আমার কতটুকু মেটেরিয়াল লাগবে আমাদের দেখেন 0.1 কেজি তাহলে মেটেরিয়াল রিকোয়ার্ড RM required per unit হলো 0.1 কেজি তাই না আর পার কেজি কস্ট কত দেখেন পার কেজি কস্ট দেওয়া আছে $5 এখন দেখেন সবকিছু আমরা যদি বলি আমরা অ্যাকচুয়াল কস্টটা বের করে ফেললাম এবার যদি অ্যাকচুয়াল কোয়ান্টিটি বেসড অন স্ট্যান্ডার্ড প্রাইস আমরা বের করি অ্যাকচুয়াল কোয়ান্টিটি আমার কতটুকু আমরা কতটুকু প্রডিউস করছি 2000 ইনটু আমার প্রাইস পার ইউনিট কত আমরা কি ভুল করছি আমরা বলছি অ্যাকচুয়াল কোয়ান্টিটি আমার অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত 2000 ইউনিট 2000 ইউনিট প্রাইস কত আমার ইনটু 4.9 5 টাকা। ওকে এবার আসি আমার স্ট্যান্ডার্ড কস্টে স্ট্যান্ডার্ড কস্টের ক্ষেত্রে আমার কোয়ান্টিটি কত স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমার কি হবে আমার আসল লাগার কথা ছিল কত স্যার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি প্রোডাকশন ইনটু আমার প্রতি ইউনিটের জন্য লাগবে কত 0.1 কেজি 0.1 কেজি এটা হলো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইনটু আমার স্ট্যান্ডার্ড প্রাইস কত প্রতি ইউনিটের জন্য 5 4.9 ও 5 আমরা আবার একটু দেখি লাস্ট মান্থ 2210 কেজি ফাইবার ফিল্ম পারচেজড সো আমার অ্যাকচুয়াল কোয়ান্টিটি ছিল 210 ইনটু আমার প্রতি ইউনিটের দাম ছিল কত স্ট্যান্ডার্ড কস্টে এত ঠিক আছে আমার স্ট্যান্ডার্ড কস্ট হবে আমার 2000 ইউনিট আমি প্রোডাকশন করতে হবে প্রতি ইউনিটের জন্য আমার লাগবে হলো 0.1 কেজি আর প্রতিটা স্ট্যান্ডার্ড কস্ট ছিল আমার 5 ঠিক আছে তাহলে দেখেন আমার প্রাইস ভেরিয়েন্সটা সমান কত হবে প্রাইস ভেরিয়েন্সটা কত হবে 1029 মাইনাস 1050 স্যার 21 আর আমার স্ট্যান্ডার্ড কস্ট এই জায়গায় কোয়ান্টিটি ভেরিয়েন্স কত হবে 50 মাইনাস দেওয়া যাবে না এটা উল্টা করি এটা মাইনাস এটা ঠিক আছে এখন দেখেন এই জায়গায় যদি আমরা আসি আমার অ্যাকচুয়াল কস্ট কত হইছে 1029 আমার আসলে লাগার কথা ছিল কত 1050 সো 21 টাকা আমার কতটুকু লাগছে কম লাগছে তাহলে এই 21 টাকা আমরা কি হবে ফেভারেবল ফরওয়ার্ড ভ্যারিয়েন্স এবার আমি সেই 50 টাকা আমার স্ট্যান্ডার্ড কস্ট ছিল কত 1000 আমার আসলে অ্যাপ্লাই করছি কত 1050 তাহলে আমার এটা কি হবে এটাও তো ফেভারেবল না আনফেভারেবল স্ট্যান্ডার্ড কস্ট আমরা যখন বাজার সেট করছি তখন আমার ছিল 1000 আমি অ্যাপ্লাই করছি কত 1050 তাহলে স্যার 50 টাকা বেশি করছি তাহলে 50 টাকা আমার কি হবে আনফেভারেবল হবে তাহলে টোটাল ভেরিয়েন্স যদি আমরা বলি টোটাল ভেরিয়েন্সটা তাহলে আমার কত হবে স্যার আনফেভারেবল হবে 50 20 আনফেভারেবল তার কোনো কনফিউশন আছে না স্যার তাহলে স্ট্যান্ডার্ড কস্ট ছিল 1000 আমার অ্যাকচুয়ালি 1029 তাহলে 29 টাকা আমার কি হবে আনফেভারেবল হবে এটাকে বলা হয় টোটাল ভেরিয়েন্স তার কোনো কনফিউশন আছে না স্যার এটা সবচেয়ে এখানে যদি আমরা এটার প্রবলেমটা দেখি স্ট্যান্ডার্ডে কি সবসময় কোয়ান্টিটির ব্যালেন্সটা বের হয় আমরা একটু আগে বলছি যে আমাদের ভেরিয়েন্স হলো দুই ধরনের আমি দেখেন এই প্রবলেমটা যখন আমরা করেছি আমরা এই জায়গায় হলো অ্যাকচুয়াল কস্ট নিয়েছি তাই না জি স্যার আর এই জায়গায় নিয়েছি অ্যাকচুয়াল কোয়ান্টিটি বেসড অন স্ট্যান্ডার্ড প্রাইস আর এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায় আছে দ্যাট অ্যাকচুয়াল কস্ট অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু অ্যাকচুয়াল প্রাইস অ্যাকচুয়াল কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড প্রাইস তার ডিফারেন্সটা কি প্রাইস প্রাইসের সো এটাকে বলা হয় প্রাইস ভেরিয়েন্স
এই দুটো যদি আমরা আসি, এই দুটো ডিফারেন্সটা কি? অ্যাকচুয়াল কোয়ান্টিটি বেসড অন স্ট্যান্ডার্ড প্রাইস আর হলো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বেসড অন স্ট্যান্ডার্ড প্রাইস। তার ডিফারেন্সটা কি? কোয়ান্টিটি। যার কারণে এটা হলো কোয়ান্টিটি ভেরিয়েন্স। এখন আপনি কোশ্চেনটা বলুন। স্যার বুঝতে পারছি। ওকে, আমরা যদি এই জায়গায় প্রবলেমটা আমরা একটু দেখি, প্রবলেমটা দেখেন স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস। আমরা যদি বলি এই জায়গায় 200 কেজি লাগছে, 200 কেজি কিভাবে হয়েছে? আমি 2000 কেজি পার্টটা প্রোডাকশন করছি এবং স্ট্যান্ডার্ড ছিল আমার 0.1 কেজি পার পার্টাতে, তাহলে 2000 ইনটু 0.1 হলো 200 কেজি, আর প্রতি কেজির আমার স্ট্যান্ডার্ড প্রাইস ছিল 5 টাকা, তাহলে আমার টোটাল স্ট্যান্ডার্ড কস্ট হলো 1000। আমার অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস কত? অ্যাকচুয়াল কোয়ান্টিটি আমার লাগছে 210 কেজি, আর আমার প্রতি কেজি স্ট্যান্ডার্ড প্রাইস হলো 5 টাকা, তাহলে আমার টোটাল ফ্লেক্সিবল বাজেট আমার কত আসবে? 1050 টাকা। এই দুটোর মধ্যে যদি আমরা ডিফারেন্সটা বের করি, ডিফারেন্সটা হলো কোয়ান্টিটি, সো এটা হলো আমার কোয়ান্টিটি ভেরিয়েন্স। আবার এই দুটোর মধ্যে যদি আমরা আসি, এটা হলো অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু অ্যাকচুয়াল প্রাইস। তো অ্যাকচুয়াল প্রাইস আমার লাগছে 1029, সো এটাকে যদি 210 দিয়ে ভাগ করি তাহলে আমার অ্যাকচুয়াল প্রাইসটা বেরোবে 4 টাকা 90 পয়সা। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্সটার প্রাইস, এই জন্য এদেরকে বলা হয় প্রাইস ভেরিয়েন্স। ঠিক আছে, এখন একটা জিনিস দেখেন, আমাদের এই প্রবলেমে যে কথাটা বলছিল লাস্ট মান্থ 210 কেজি ফাইবার ফিল্ম ওয়ার প্রোডিউসড, কতটুকু? 210 কেজি ফাইবার ফিল্ম ওয়ার পারচেজ। এখন আমি যতটুকু পারচেজ করছি ততটুকুই কি করছি? ইউটিলাইজ করছি। এখন যদি এরকম হতো যতটুকু পারচেজ করছি ততটুকু ইউটিলাইজ করি নাই, তাহলে আমার কি করতে হতো? তাহলে মেটেরিয়ালের টোটাল কস্টকে আমি কতটুকু পারচেজ করছি তা দিয়ে ভাগ করে আমাকে রেটটা বের করে নিতে হতো। সেই রেটটা আমি যতটুকু ইউজ করছি তার সাথে মাল্টিপ্লাই করে আমার অ্যাকচুয়াল কস্টটা বের করতে হতো। আমি এরপরের প্রবলেমটাতে গেলে আপনারা এটা বুঝতে পারবেন। সো এই প্রবলেমটা আমরা করেছি। এটা যদি আমরা আসি, এই প্রবলেমটা দেখতে পাচ্ছেন সবাই? Yes, sir. Hansen Incorporation has the following direct material standard for manufacture 1 GP. তাহলে দেখেন স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমার দেওয়া আছে, প্রতিটা জিপি প্রোডাকশন করতে 1.5 পাউন্ড লাগবে এবং প্রতি পাউন্ডের দাম কত? লাস্ট উইক 1700 পাউন্ড অফ ম্যাটেরিয়াল ওয়ার পারচেজড to make 1000 GP. The material cost of total হলো 6630। 1700 pounds of materials are ঠিক আছে, আমরা এই জায়গায় যদি বলি আমার 1700 পাউন্ড ম্যাটেরিয়াল আমরা কি করছি লাস্ট মান্থে পারচেজ করছি এবং পুরোটা ইউজ করে কি করছি 1000 জিপি প্রোডাকশন করছি। তাহলে দেখেন আমার অ্যাকচুয়াল এই জায়গায় যদি আমরা আসি, এখান থেকে আমরা এটা লিখতে পারি যে অ্যাকচুয়াল কোয়ান্টিটি আমার কতটুকু? অ্যাকচুয়াল কোয়ান্টিটি কতটুকু? 1700 পাউন্ড। তার কোনো সন্দেহ আছে? No, sir. না স্যার। আমার অ্যাকচুয়াল কস্ট কত? So total cost ভাগ actual cost. 6430। তাহলে আমার অ্যাকচুয়াল প্রাইস কি হবে? অ্যাকচুয়াল কস্ট ভাগ অ্যাকচুয়াল কোয়ান্টিটি। ক্লিয়ার? Yes, sir. ওকে, এবার আমরা যদি আসি আমার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কতটুকু হবে? আমি 1000 জিপি প্রোডাকশন করেছি 1.5. ইনটু আমার প্রতিটার জন্য লাগে 1.5, তাহলে এটা হলো আমার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। Yes, sir. আমার স্ট্যান্ডার্ড প্রাইস কত আছে? 4 টাকা। 4। ঠিক আছে, কারো কোনো কনফিউশন আছে? না স্যার। তাহলে এটার উপর বেস করে আমরা যদি প্রাইস ভেরিয়েন্স এবং ভলিউম বের করতে যাই, কোয়ান্টিটি ভেরিয়েন্স বের করতে যাই, আমরা কি করতে পারবো? জি স্যার। আমি প্রবলেমটা সলভ করছি না, আমি চলে যাচ্ছি এই জায়গায়। How many pounds of material? এই যে দেখেন, আমরা যদি এই জায়গায় আসি, সো আমরা অ্যাকচুয়ালি পারচেজ করছিলাম কত? 1700 পাউন্ড, আমার টোটাল লাগছিল 6430, সো প্রতি পাউন্ডের দাম হলো 3 টাকা 90 পয়সা। তো এটা হলো আমার অ্যাকচুয়াল কস্ট। এবার স্ট্যান্ডার্ডে যদি যাই, আমার 1000 ইউনিট প্রোডাকশন করছে, প্রতিটার জন্য আমার 1.5 পাউন্ড লাগতো, তাহলে টোটাল আমার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হলো 1500 পাউন্ড, আর স্ট্যান্ডার্ড প্রাইস ছিল আমার 4 টাকা, তাহলে আমার টোটাল স্ট্যান্ডার্ড কস্ট কত? 6000। অ্যাকচুয়াল কস্ট কত? 6630। তাহলে আমার টোটাল ভেরিয়েন্স কত? 630। স্ট্যান্ডার্ড ছিল 6000, লাগছে 6630, তাহলে 630 হলো আনফেভারেবল টোটাল ভেরিয়েন্স। এটাকে আমরা এখন দুই ভাগে ভাগ করব। এবার আমরা কি করব? অ্যাকচুয়াল কোয়ান্টিটি বেসড অন স্ট্যান্ডার্ড প্রাইস বের করব। অ্যাকচুয়াল কোয়ান্টিটি আমার কত? 1700 পাউন্ড, স্ট্যান্ডার্ড প্রাইস পার কত? 4 টাকা, 1700 ইনটু 4, টোটাল আমার কষ্ট হতো 6800। তাহলে এই যে এটা এবং এটা, এই দুটোর মধ্যে ডিফারেন্স যদি বের করি, এটা এবং এটা, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা আমার কি? কোয়ান্টিটির উপর। তাহলে এই যে 800 হলো আমার কোয়ান্টিটি ভেরিয়েন্স হবে, আর এই দুটো যে ডিফারেন্স এটা হলো প্রাইস ভেরিয়েন্স, সেটা আমার প্রাইস ভেরিয়েন্স হবে। ঠিক আছে?
স্যার আমি আরেকটা প্রবলেমে যাই, প্রবলেমে গেলে আপনারা বুঝতে পারবেন। আমি প্রত্যেকটা জিনিস পড়ায় আসি, মেটেরিয়াল, লেবার এবং ওভারহেড, তারপর আমরা একটা কম্প্রিহেনসিভ প্রবলেম করবো, তাহলে আমাদের হয়ে যাবে। গ্লাসিয়ার পিক আউটফিটার যে প্রবলেমটা আগে করেছি, ফলোইং ডিরেক্ট লেবার স্ট্যান্ডার্ড ফর মোটিভ পার্কা, তাহলে প্রতিটা পার্কা তৈরি করতে আমার স্ট্যান্ডার্ড আউটলাইন কত 1.2 আর স্ট্যান্ডার্ড রেট কত আমার, তো আমার স্ট্যান্ডার্ড আওয়ার, আমার স্ট্যান্ডার্ড আওয়ার কত হবে 1.2 1.2 হলো আমার পার আওয়ার, ইনটু আমি কত হবে, আমি কতগুলো মেটেরিয়াল প্রোডাকশন করেছি 2000 পার্কা, তাহলে আমার স্ট্যান্ডার্ড আওয়ার কত হবে 1.2 ইনটু 2000, তাই না? জি স্যার আর আমার স্ট্যান্ডার্ড রেট কত দেওয়া আছে 10 per hour 10 টাকা। এবার আসি অ্যাকচুয়াল আমার কত দেওয়া আছে 2500 2500 আওয়ার হলো আমার অ্যাকচুয়াল, আর অ্যাকচুয়াল কস্ট কত দেওয়া আছে 26250 50, তাহলে অ্যাকচুয়াল রেট আমার কত হবে, অ্যাকচুয়াল কস্ট যদি আমরা অ্যাকচুয়াল আওয়ারটা ভাগ করি তাহলে কি হবে, actual cost per hour তাহলে আমার অ্যাকচুয়াল রেটে বের হবে, আমার অ্যাকচুয়াল রেটে কত হবে 26,250 কে যদি আমি 25 সাথে ভাগ করি তাহলে আমার অ্যাকচুয়াল রেটে বের হবে। সো এই প্রবলেমটা যদি আমরা করি, তার কোনো কোশ্চেন আছে? না স্যার আমরা যদি প্রবলেমটা এই জায়গায় সলভ করি, দেখেন আমাদের কি হয়, তাহলে অ্যাকচুয়াল আমার লাগছে 2500 আর আমার টোটাল কস্ট হচ্ছে 26,250, তার মানে এই 26,250 কে যদি আমরা আমার অ্যাকচুয়াল কস্ট হলো 26,250 আর অ্যাকচুয়াল কস্ট আর অ্যাকচুয়াল আমার হলো 25,000। এখন এই 26,250 কে যদি 2500 দ্বারা ভাগ করি, 2500 দ্বারা ভাগ করি, তাহলে আমার অ্যাকচুয়াল রেটটা কি হবে বেড়ে যাবে। আমার অ্যাকচুয়াল রেট কত দেওয়া আছে, তাহলে এই 26,250 কে 2500 দ্বারা ভাগ করছি, তাহলে আমার অ্যাকচুয়াল রেটটা বেড়ে যাবে 10 টাকা 50 পয়সা। এবার আসি আমরা স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে। স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে আমরা কিভাবে বের করবো, আমরা আমাদের টোটাল আমি প্রোডাকশন করছি কত ইউনিট প্রোডাকশন করেছি দেখেন তো, আমরা 2000 পার্কা প্রোডাকশন করছি, কত 2000 পার্কা। এই 2000 পার্কাকে যদি 1.2 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে আমার কি হবে, স্ট্যান্ডার্ড আউটটা বেড়ে যাবে, তাহলে আমার স্ট্যান্ডার্ড আউট কতটুকু হবে 2000 ইনটু 1.2 2400 তাহলে এটা হবে 2400 আওয়ার, তাহলে এটা হলো আমার স্ট্যান্ডার্ড আওয়ার, আর আমার স্ট্যান্ডার্ড রেটটা কত ছিল 10 টাকা, তাহলে আমার হলো 2400 ইনটু 10 এটা সমান হলো 24,000, তাহলে আমার স্ট্যান্ডার্ড কস্টটা 24,000 টাকা বের হবে। স্ট্যান্ডার্ড কস্ট 24,000, আমার অ্যাকচুয়াল কস্ট 26,250, তার মানে আমার কত 6,250 আমার হলো ভেরিয়েন্স, এই তাই না, স্যার 24,000 হলো 26,000 সরি কত হবে 24,000 আর 26,000 হলো 2,250 জি 2,250 জি স্যার 2,250 আমার অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড লাইনের কত ছিল 24,000, অ্যাকচুয়াল লাগছে 26,250, তাহলে এই 2,250 টাকা বেশি লাগছে, সো এই 2,250 টাকা কি হবে আনফেভারেবল। এবার আমরা কি করব, আমরা ভেরিয়েন্স গুলো ডিভাইড করব ভেরিয়েন্সটাকে, তাহলে আমার কি করতে হবে, আমার ফ্লেক্সিবল বাজেটটা বের করতে হবে। ফ্লেক্সিবল বাজেটটা সবসময় তৈরি হয় কিসের উপর, অ্যাকচুয়াল আওয়ার বেসড অন স্ট্যান্ডার্ড রেট, তাহলে আমার অ্যাকচুয়াল আওয়ার কত 2500, আমার স্ট্যান্ডার্ড রেট কত 10 টাকা 10, তাহলে 2500 ইনটু 10 সমান কত 25,000। 25,000 এখন আমরা যদি এইটা এবং এটা এই দুটোর মধ্যে ডিফারেন্সটা বের করি, তাহলে ডিফারেন্সটা কি আছে আমাদের উপর, সো এটা আমার কি রেট ভেরিয়েন্স, সরি স্ট্যান্ডার্ড রেট এটা ঠিক আছে, তাহলে আমার ডিফারেন্সটা কোথায় আওয়ার, তাই না, আওয়ারের উপর বেস করে, সো এটাকে আমরা বলি এফিসিয়েন্সি variance ভেরিয়েন্স, আর এই দুটোর মধ্যে যদি আমরা বের করি ডিফারেন্সটা হলো রেটের উপর, সো এটাকে আমরা বলি কি ভেরিয়েন্স, rate variance রেট ভেরিয়েন্স। তার কোনো কনফিউশন আছে? না স্যার তো এটা আমরা এবার চলে যাই ভেরিয়েবল ওভারহেড ভেরিয়েন্স। স্যার জি স্যার ম্যাটেরিয়ালস এ বললো প্রাইস ভেরিয়েন্স আর লেবারে বললো রেট ভেরিয়েন্স, পার্থক্যটা কি? মেটেরিয়ালের ক্ষেত্রে আপনি কি করেন প্রতি ইউনিটের জন্য প্রাইস বলেন, তাই না, আর লেবারের ক্ষেত্রে আপনি কি বলেন, কি লেবার প্রাইস বলেন না লেবার রেট বলেন পার আওয়ার, স্যার রেট পার আওয়ার বলি। স্যার রেট পাওয়ার সেই জন্য এটাকে রেট ভেরিয়েন্স বলে, ঠিক আছে। এবার আমরা ম্যানুফ্যাকচারিং ওভারহেড এফিসিয়েন্সি এন্ড রেট ভেরিয়েন্স এন্ড এক্সপ্লেইন देयर সিগনিফিকেন্স আমরা যদি যাই,
তো সেম প্রবলেমটা আমরা আসছি, এটা হলো ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেডের জন্য আমরা করব। গ্লেসিয়ার পিক আউটফিটার হ্যাজ দ্য ফলোইং ডিরেক্ট ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড লেবার স্ট্যান্ডার্ড ফর ইটস মাউন্টেন পার কাপ। তাহলে দেখেন ডিরেক্ট কি বলা আছে, ডিরেক্ট ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড লেবার স্ট্যান্ডার্ড। তার মানে এই যে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা বেসড করে কিসের উপর, লেবার আওয়ারের উপর। তার মানে প্রতিটা ইউনিট তৈরি করতে যতটুকু লেবার আওয়ার লাগবে ততটুকু আমার কি লাগবে, ম্যানুফ্যাকচারিং জন্য তত আওয়ারই লাগবে। এই জায়গায় বলা আছে প্রতিটা পার কাপ তৈরি করতে আমার 1.2 স্ট্যান্ডার্ড আওয়ার লাগে, এটা আমরা আগেই জানি। আর প্রতিটা ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ডিটারমাইন্ড ওভারহেড রেট হলো $4, ঠিক আছে। এবার আমাদের বলছে লাস্ট মান্থ এমপ্লয়ি অ্যাকচুয়ালি ওয়ার্ক 2500 আওয়ার্স টু মেক 2000 পার কাপ। তাহলে আমার অ্যাকচুয়াল আওয়ার কত, 2500। 2500। জি স্যার। অ্যাকচুয়াল আওয়ার হলো অ্যাকচুয়াল আওয়ার, তাহলে আমার কত এই জায়গায় যদি আমরা আসি, অ্যাকচুয়াল আওয়ার হলো 2500। এবার আমরা আসি অ্যাকচুয়াল কস্ট কত, 10,250। তাহলে অ্যাকচুয়াল রেট কত হবে আমার, 10,250 ভাগ 2500। আর কোনো কনফিউশন আছে, আর কোনো কনফিউশন আছে? 10,500 নাকি স্যার? নো স্যার 10,250 কিভাবে হবে স্যার? 500 না? অ্যাকচুয়াল ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত আছে এই জায়গায় স্যার 2,500 না? ও সরি 10,500। জি স্যার। 10,500 ঠিক আছে। তো 10,500 কে আমরা 2,500 ভাগ করলে যেটা হয় সেটাকে বলে অ্যাকচুয়াল রেট ভেরিয়েবল। এবার আমরা আসি আমার স্ট্যান্ডার্ড আওয়ার কতটুকু হবে, আমরা পাকা তৈরি করছি 2000 ইনটু পাকা তৈরি করতে আমার সময় লাগে কতটুকু, 1.2। তাহলে আমার যতটুকু সময় কত, 2400 আমার স্ট্যান্ডার্ড আওয়ার। আর আমার স্ট্যান্ডার্ড রেট কত দেওয়া আছে, 4 টাকা পার আওয়ার। ঠিক আছে। আর কোনো কনফিউশন আছে? এখন আমরা যদি প্রবলেমটা সলভ করি তাহলে কি হবে আমরা দেখুন। তাহলে আমরা অলরেডি জানি এই জায়গা থেকে, এখান থেকে আমরা অলরেডি জানি আমার অ্যাকচুয়াল আওয়ার হলো 2,500 আর আমার টোটাল কস্ট হলো 10,500 অ্যাকচুয়াল কস্ট। সো এটাকে যদি 10,500 কে যদি 2,500 বাদ করি তাহলে আমার প্রতিটার জন্য প্রতি ঘন্টার জন্য আমার অ্যাকচুয়াল রেট হলো 4.20। এবার স্ট্যান্ডার্ডে আসি, আমি 2000 পার কা প্রতিটার জন্য 1.2 আওয়ার লাগে। সো 2400 স্ট্যান্ডার্ড আওয়ার, আমার স্ট্যান্ডার্ড রেট দেওয়া আছে 4 টাকা, তাহলে আমার টোটাল কস্ট হচ্ছে 9,600। 9,600 হলো আমার স্ট্যান্ডার্ড কস্ট আর অ্যাকচুয়াল কস্ট হলো আমার 10,500। তাহলে 900 টাকা বেশি লাগছে। তো এই 900 আমার কি, আনফেভারেবল স্যার, আনফেভারেবল ভেরিয়েন্স। জি স্যার। আমার আনফেভারেবল ভেরিয়েন্স। এবার আমরা যদি ডিফারেন্স গুলো বের করি, এবার অ্যাকচুয়াল আওয়ার বেসড অন স্ট্যান্ডার্ড রেট, অ্যাকচুয়াল আওয়ার কত 2,500 আর স্ট্যান্ডার্ড রেট হলো 4 টাকা। তাহলে 2,500 ইনটু 4, টোটাল আমার ফ্লেক্সিবল বাজেট আমার কত, 10,000। তাহলে এই যে দুইটার মধ্যে যদি ডিফারেন্সটা বের করি, আমার ডিফারেন্স ছিল 400 ডিউ টু কি, আওয়ারের উপর বেস করে। আওয়ারের উপর বেস করে যে ভেরিয়েন্সটা হয় সেটাকে বলে এফিসিয়েন্সি ভেরিয়েন্স। কি ভেরিয়েন্স বলে, এফিসিয়েন্সি ভেরিয়েন্স। আর এই দুটোর উপর বেস করে কিসের উপর, রেটের উপর বেস করে। রেটের উপর বেস করে যে ভেরিয়েন্সটা হয় সেটাকে বলা হয় রেট ভেরিয়েন্স। ক্লিয়ার? স্যার আবার একটু বলবেন স্যার প্লিজ। আমরা নরমালি যেটা করেছি অ্যাক্টিভিটির উপর বেস করে, ভলিউম, ধরেন আমার কোয়ান্টিটির ক্ষেত্রে আমাদের এটা হবে কোয়ান্টিটি ভেরিয়েন্স, ঠিক আছে। মেটেরিয়ালের ক্ষেত্রে এটা হলো কোয়ান্টিটি ভেরিয়েন্স, লেবারের ক্ষেত্রে এটা কি, লেবারের ক্ষেত্রে এফিসিয়েন্সি ভেরিয়েন্স এবং ওভারহেডের ক্ষেত্রে এফিসিয়েন্সি ভেরিয়েন্স, ঠিক আছে। জি স্যার। আর এটা হলো আমার মেটেরিয়ালের ক্ষেত্রে প্রাইস ভেরিয়েন্স, লেবারের ক্ষেত্রে রেট ভেরিয়েন্স এবং ওভারহেডের ক্ষেত্রে রেট ভেরিয়েন্স। তো আমরা মোটামুটি এই প্রবলেমটা করেছি, তাই না। এবার আমরা যে কাজটা করব, আমাদের বই থেকে একটা প্রবলেম সলিউশন করব, দেখাস। এটা অলরেডি আমরা করেছি, তাই না। দেখেন এখানে কি বলা আছে, গ্লেসিয়ার পিক আউটফিটার has the following direct material standard for the fiber fill in its mountain parka. 0.1 kg of fiber fill per parka at $5 per kg. এতটুকু আমরা জানি। Last month 210 kg of fiber fill were purchased at a cost 1029. Glacier used 200 kg to make glacier parka. দেখেন আগের প্রবলেমে দেওয়া ছিল 210 kg পারচেজ করে এবং 210 kg আমরা ইউজ করি।
এবার 210 কেজি পারচেজ করছি, কিন্তু ইউজ করছি কত অ্যাকচুয়ালি? 200 কেজি 200 কেজি। তাহলে আমার অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত? স্যার অ্যাকচুয়াল তো 200 স্যার 200 কেজি স্যার। স্যার 200 কেজি। স্যার কোয়ান্টিটি 210 হয় অ্যাকচুয়াল, কারণ এটা অ্যাকচুয়াল কোয়ান্টিটি আমার কত? 200 কেজি। 200 কেজি, কারণ আমি 200 কেজি কি করছি? ইউজ করেছি। ঠিক আছে, তাহলে আমার অ্যাকচুয়াল কস্টটা কত হবে? অ্যাকচুয়াল কোয়ান্টিটি হলো 200 কেজি ইনটু আমার অ্যাকচুয়াল রেটে বের করতে হবে। রেটটা বের করতে হলে আমার কি করতে হবে? কিনছি হলো $1029 টোটাল 210 কেজি। এই 210 টা যদি বাদ করি তাহলে আমার রেটটা বের হয়ে যাবে না? এটা কি বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা আমি আবার করি। আমার রেট কত হবে? অ্যাকচুয়াল রেট আমার টোটাল কস্ট কত লাগছে 210 কেজির জন্য? 1029 কিনছি কত কেজি? 210 কেজি স্যার। তাহলে আমার 210 রেটে বেরোবে এই 1029 কেজি যদি আমি 210 টা বাদ করি তাহলে আমার অ্যাকচুয়াল রেটে বেরোবে। জি স্যার। জি স্যার। তাহলে আমার অ্যাকচুয়াল কস্টটা কত হবে? 200 ইনটু 200 গুণ 4.9। 4.9 আসে না? আচ্ছা আমি এটাকে 4.9 বলে আমি এটা পুরোটাই লিখতেছি, কারণ এটা সবাই বুঝতে পারে। স্যার কোয়ান্টিটি কেন 200 হলো অ্যাকচুয়াল কোয়ান্টিটি? আপনি কতটুকু ইউজ করে 2000 পাকা প্রোডাকশন করেছেন? স্যার 200। স্যার এটা কি প্রোডাকশন আর ইউজটির উপর ডিপেন্ড? এক্স্যাক্টলি, বারবার বলছি আপনি প্রোডাকশনে কতটুকু লাগতেছে সেটার উপর বেস করে অ্যাকচুয়াল কোয়ান্টিটি হবে। ঠিক আছে, ওকে থ্যাংক ইউ স্যার। ওকে। এবার আমরা আসি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত হবে? আমি কতগুলো পাকা প্রোডাকশন করছি? 2000 ইনটু আমার 2000 স্ট্যান্ডার্ড লাগতো কত? 0.1 0.1 0.1 তাহলে সমান কত আমার? 200 কেজি। 200 কেজি। ঠিক আছে, আমি 2000 পাকা প্রোডাকশন করছি, আমার প্রতি কেজির জন্য লাগবে কত? 0.1 কেজি। আর আমার স্ট্যান্ডার্ড প্রাইস কত? 5 টাকা। 5 টাকা। ঠিক আছে, তাহলে আমার স্ট্যান্ডার্ড কস্ট কত হবে সেটা আমরা বের করে ফেলতে পারি, জায়গা পারি না? জি স্যার 5 গুণ তাহলে এখানে যে প্রবলেমটা হচ্ছে দেখেন, আমার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত? 2000 স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত? 2000 200 কেজি। আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত? 200 210 কেজি। অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত আবার বলেন? আমার লাগছে কতটুকু? 200। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত? 200। তাহলে আমার এই জায়গায় কোনো কোয়ান্টিটি ভেরিয়েন্স হবে না, এই জায়গায় অনলি কি ভেরিয়েন্স হবে? প্রাইস ভেরিয়েন্স। ক্লিয়ার? এটা ক্লিয়ার সবার কাছে? জি স্যার। সবসময় মনে রাখবেন, আমি প্রোডাকশনের জন্য যতটুকু মেটেরিয়াল ইউজ করব সেটা হলো আমার অ্যাকচুয়াল কোয়ান্টিটি। অ্যাকচুয়াল কোয়ান্টিটি। এখন আমার যদি আমি যতটুকু পারচেজ করি আর যতটুকু প্রোডাকশনের জন্য লাগছে এর মধ্যে ডিফারেন্স হয়, তাহলে আমি পারচেজ থেকে আমার কি করতে হবে? তার রেটটা বের করে নিতে হবে। ঠিক আছে, জি স্যার। স্যার তো আমরা চলে জি। স্যার পারচেজ কোয়ান্টিটিটা কি শুধু কস্টের জন্য দরকার? আপনি তো কি দরকার আছে? আপনি আমাকে একটা বলেন, আপনি যদি ফ্যাক্টরিতে কাজ করেন আপনার যতটুকু লাগবে আপনি কি ততটুকু পারচেজ করবেন না বেশি পারচেজ করবেন? স্যার বেশি পারচেজ করব। তাহলে আপনি কি পুরোটাই এই জায়গায় ইউজ করে ফেলবেন না কিছু থাকবে আপনার? থাকবে স্যার। আর ভেরিয়েন্স অ্যানালাইসিস তাহলে আপনি পুরো পারচেজ কোয়ান্টিটি ইউজ করতে পারবেন না আপনি একটা রেট ইউজ করবেন? স্যার কোয়ান্টিটি ইউজ করব আগে। তাহলে আপনি যে কাজটা করবেন আপনার যতটুকু অ্যাকচুয়াল লাগছে সেই কোয়ান্টিটি ইউজ করবেন, আর আপনি রেটটা বের করবেন আপনি যতটুকু পারচেজ করছিলেন তার কস্টকে তার কোয়ান্টিটিতে ভাগ করে ওই রেটটা বের করবেন। ঠিক আছে, ওকে স্যার। আর 0.1 কেজি কি ওটা স্ট্যান্ডার্ড প্রাইস? এই 0.1 কেজিটা হলে আমার প্রতিটা পার্কা তৈরি করতে আমার র মেটেরিয়াল লাগে 0.1 কেজি। তাহলে আমি 2000 পার্কা তৈরি করছি এবং প্রতিটার জন্য লাগে 0.1 কেজি। তাহলে 2000 কে যদি 0.1 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে আমার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা বের হয়ে যাবে কত কেজি আমার র মেটেরিয়াল লাগবে। ঠিক আছে, আর 5 টাকা ওটা প্রাইস 5 টাকা হলো আমার স্ট্যান্ডার্ড প্রাইস। আর অ্যাকচুয়ালটা আমার কত হবে? এই 1029 কে 210 দ্বারা ভাগ করলে যেটা হবে সেটা আমার অ্যাকচুয়াল হবে। ঠিক আছে, আমরা এবার যে কাজটা করব আমরা একটা প্রবলেম করব। আমার মনে হয় যে প্রবলেম, আচ্ছা ফিক্সটা আমরা পরে করি, আমার মনে হয় প্রবলেমটা করলে বেটার হবে। স্যার জি
স্যার লাস্ট যে ম্যাথটা স্যার আমরা দেখলাম স্যার, এখানে আমাদের ওই ম্যাটেরিয়াল রেট ভেরিয়েন্স বের করার সময় আমরা এটাকে এখানে কি মানে পারচেজ যেটুকু করেছি স্যার সেটুকু দিয়েই আমাদের রেটটাকে গুণ দিব। ভাই আমি একটু আপনাদেরকে দেখেন, এই জায়গায় 200 বলছে, আমি বললাম যে আমি যদি এই পিরিয়ডে 500 কেজি পারচেজ করলাম, 500 কেজি পারচেজ বাই ধরেন 50,000 টাকা, 50,000 টাকা, বাট 200 কেজি ইউজড ফর প্রোডাকশন। তাহলে আপনি অ্যাকচুয়ালি কতটুকু ইউজ করছেন? আপনি অ্যাকচুয়াল ইউজ করছেন কত মেটেরিয়াল? অ্যাকচুয়াল ইউজ করছেন সর্বনিম্ন 200 কেজি মেটেরিয়াল ইউজ করছেন। আর এই যে পারচেজের ইনফরমেশন দেওয়া আছে, এই পারচেজের ইনফরমেশন থেকে আমি বের করব বলে অ্যাকচুয়াল রেটটা। সো আমার অ্যাকচুয়াল রেটটা হবে সবসময় ইকুয়াল টু হবে এই যে 50,000 টাকা আমার অ্যাকচুয়াল কস্ট আছে, এটাকে আমি অ্যাকচুয়াল কোয়ান্টিটিতে ভাগ করব, যতটুকু পারচেজ করছি যেটা হবে সেটা হবে আমার অ্যাকচুয়াল রেট। জি স্যার। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে। স্যার এখানে স্যার রেট ভেরিয়েন্স বের করার সময় স্যার এখানে স্যার আমি এটা জিজ্ঞেস করছিলাম যে আমি যেটুকু পারচেজ করেছি স্যার সেটুকু দিয়ে কি আমার যে দুইটা রেটের ডিফারেন্স সেটাকে মানে না, আপনি রেট ভেরিয়েন্সের সময় তো ওই জায়গায় কতটুকু পারচেজ করেন সেটা কোনো ম্যাটারই করে না। কেন ম্যাটার করে না আপনি বলেন? রেট ভেরিয়েন্স কিসের জন্য কিসের উপরে ব্যাপার করে আমি একটু বলি। আমার অ্যাকচুয়াল কস্ট, ঠিক আছে, একটা বলতেছি অ্যাকচুয়াল কস্ট সমান কত? অ্যাকচুয়াল আওয়ার ইনটু অ্যাকচুয়াল রেট, তাই না? জি স্যার। এবার আসি আমরা স্ট্যান্ডার্ড কস্ট, এটা কি হয়? স্ট্যান্ডার্ড আওয়ার ইনটু স্ট্যান্ডার্ড রেট। এবার আসি ফ্লেক্সিবল বাজেট, সেটা কি হবে? তাহলে কি হবে? অ্যাকচুয়াল আওয়ার বেসড অন স্ট্যান্ডার্ড রেট। জি স্যার। তার মানে অ্যাকচুয়াল আওয়ার ইনটু স্ট্যান্ডার্ড রেট। পর্যন্ত কোনো সমস্যা নাই। এখন আমরা এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা কিসের জন্য হচ্ছে বলেন? স্যার এখানে স্যার আওয়ারের জন্য স্ট্যান্ডার্ড আওয়ার রেটের কারণে। স্যার রেটের জন্য রেট ভেরিয়েন্স। এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কিসের জন্য হচ্ছে? স্যার এখানে আওয়ারের জন্য স্যার। এবার আমরা প্রবলেমটা সলভ করি। এটা হচ্ছে আওয়ারের জন্য। তাহলে আমার কি হবে? এফিসিয়েন্সি ভেরিয়েন্স। এই পর্যন্ত তো আপনারা বুঝছেন, এই পর্যন্ত তো কোনো সমস্যা নাই না? না স্যার। এবার আমরা আসি, এখন যখন আমরা এই জায়গায় অ্যাকচুয়ালটা বের করছি, অ্যাকচুয়াল কস্টটা ধরুন আমরা বের করছি, অ্যাকচুয়াল কস্ট আমার কি হবে, তাই না? জি স্যার। আমরা যদি প্রবলেমটাতে যাই, এটা তো প্রবলেম। সো আমার অ্যাকচুয়াল কস্টটা কত? অ্যাকচুয়াল কস্টটা কত আমার বেরোবে? আমি তো ইউজ করছি 200 কেজি, আমি তো 210 কেজি ইউজ করে নাই, করছি না স্যার। জি না স্যার। তাহলে আমার অ্যাকচুয়াল কস্টটা কত হবে? বেসড অন 200 কেজি মেটেরিয়াল ইউজ করছি ইনটু আমার প্রতি কেজির অ্যাকচুয়াল রেট। আমার প্রতি কেজির অ্যাকচুয়াল রেট কত? আমার টোটাল 210 কেজির জন্য লাগছে কত? 1029। জি স্যার। আমি কিনছি কত? 210। তাহলে আমার টোটাল কস্ট কত হচ্ছে? 980। এবার আমরা সেই জায়গায় অ্যাকচুয়াল আওয়ার বেসড অন স্ট্যান্ডার্ড রেট, অ্যাকচুয়াল আমার কতটুকু লাগছে? আচ্ছা, এটা তো আমরা কোনটা করতেছি? মেটেরিয়াল ভেরিয়েন্স বের করতেছি না? জি স্যার। এই জায়গায় আমার চেঞ্জ হবে, আমার কোয়ান্টিটি আমি চেঞ্জ করে নিই। যেহেতু এটা কোয়ান্টিটি নিছি, কোয়ান্টিটি আর হলো প্রাইস, ঠিক আছে? জি স্যার। কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড। হয় স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস। জি স্যার। ঠিক আছে এই পর্যন্ত? জি স্যার। তাহলে এটা আমার কি ভেরিয়েন্স হবে? প্রাইস ভেরিয়েন্স। আর তাহলে এটা কি হবে? কোয়ান্টিটি ভেরিয়েন্স। এই পর্যন্ত কোনো সমস্যা নাই। এবার আমরা আসি, তাহলে আমার অ্যাকচুয়াল আওয়ার কত ছিল বলেন? সরি, অ্যাকচুয়াল আওয়ার করতে গেছি, অ্যাকচুয়াল কোয়ান্টিটি আমার কত ছিল? এখান থেকে যদি আমরা বের করি অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত? 200। আমি 200। জি স্যার। 200 ইউনিট। আর আমার স্ট্যান্ডার্ড রেট কত ছিল? 5। 1.5। এই পর্যন্ত ঠিক আছে? জি স্যার।
এরপর আমরা আসি এরপরটা যদি আমরা আসি স্ট্যান্ডার্ড কস্ট ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস। স্ট্যান্ডার্ড কস্ট কত হবে? আমি কতগুলো প্রোডাকশন করছি? 2000 জি স্যার। 2000 প্রোডাকশন করছি। প্রতিটার জন্য প্রোডাকশনের জন্য আমার স্ট্যান্ডার্ড মেটেরিয়াল কতটুকু লাগতেছে? 0.1 কেজি। 0.1 কেজি। 1 কেজি। আর আমার স্ট্যান্ডার্ড প্রাইস প্রতিটার জন্য কত? 5 কেজি, 5 পার কেজি। আচ্ছা ঠিক আছে, এটা কি আমি ভুল করেছি? না ঠিক আছে। এখন ধরেন আমরা যদি আসি তাহলে এই যে ডিফারেন্সটা আসতেছে এই ডিফারেন্সটা কি হবে? কোয়ান্টিটি ভেরিয়েন্স। এটা যেহেতু আমার কোনো ডিফারেন্স নাই, কোয়ান্টিটি ভেরিয়েন্স আমার সমান কত হবে? স্যার 0 স্যার। 0। এখন যদি আমরা এই দুটোর মধ্যে আসি ডিফারেন্স কি হবে? 20 হবে স্যার। মাইনাস এটা এই 20টা আমার কি ফেভারেবল হবে না আনফেভারেবল হবে? স্যার ফেভারেবল হবে স্যার। স্যার এখানেই স্যার আমার কোশ্চেনটা ছিল স্যার, ওই সম্ভবত স্লাইডে স্যার এটা 21 লেখা আছে স্যার। 21? জি স্যার, অ্যানসারটাতে। জি বলেন স্যার অ্যানসারটাতে এই যে স্যার প্রাইস ভ্যারিয়েন্স 21 ফেভারেবল লেখা আছে স্যার। এখানে স্যার আমার যে ম্যাটেরিয়াল রেট ভ্যারিয়েন্সের সময় আমার এখানে স্যার মাল্টিপ্লাই করেছে 210 দিয়ে আর কি আমার যেটুকু এটা হবে না ঠিক আছে। জি স্যার। সবসময় যতটুকু করবেন আপনি যতটুকু ইউজ করছেন সেটার উপর বেস করে আপনি করবেন, ঠিক আছে। আমার বেস সবসময় সেম থাকতে হবে, আমি আমার কোয়ান্টিটি এই জায়গায় ডিফারেন্ট নিয়ে আসতে পারবো না, ঠিক আছে। জি স্যার, এটাই কোশ্চেন ছিল স্যার। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে আমার এই বেসটা কি হবে? আমার এই জায়গায় কি ফেভারেবল না আনফেভারেবল হবে? ফেভারেবল হবে স্যার। ডেফিনেটলি ফেভারেবল ভেরিয়েন্স হবে, জি স্যার। ঠিক আছে। জি স্যার। এই স্লাইডটা বাদ দিয়ে দিচ্ছি, মিসলিডিং ইনফরমেশন প্রোভাইড করছি, ঠিক আছে। জি স্যার। কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, আমরা এই পর্যন্ত করে ফেললাম। আর 21 এর যেটা সেটা কি বাদ দিয়ে দিছেন? জি ওটা বাদ দিয়ে দিয়েছে, ওটা এমনি বুঝবেন আপনারা, সমস্যা নেই। কারণ স্যার জি বলেন। স্যার নামাজের জন্য কি স্যার 5 মিনিট বিরতি পাওয়া যাবে? স্যার ছুটি হতো 6টা বেজে যায় তো স্যার। আপনি 6টার সময় করেন, কারণ 6টার সময় তো আসর ওয়াক্ত থাকে, ঠিক আছে। জি স্যার, ওটি ভালো হবে স্যার, শেষের দিকে। কারণ ডিফিকাল্ট হয়ে যায় আসলে। জি স্যার। ওকে, আমরা এই পর্যন্ত করেছিলাম। আমরা বলছি যে ওভারহেড বাজেট আমরা পরে করব। আমাদের একটা প্রবলেমে যদি আমরা চলে যাই, এই প্রবলেমটা নিয়ে আমরা যে কাজগুলো করব, ডাইরেক্ট ম্যাটেরিয়াল ভেরিয়েন্স, ডাইরেক্ট লেবার ভেরিয়েন্স এবং ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড ভেরিয়েন্স, তিনটা ভেরিয়েন্সই আমরা বের করব। সো আমার JBL কোম্পানি প্রোডিউসেস সিঙ্গেল প্রোডাক্ট, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড ইজ অ্যাপ্লাইড টু প্রোডাক্ট বেসড অন ডাইরেক্ট লেবার আওয়ার। তাহলে ডাইরেক্ট লেবার আওয়ারের উপর বেস করে আমরা কি করি? ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্টটা অ্যাপ্লাই করি। দ্য স্ট্যান্ডার্ড কস্ট ফর 1 ইউনিট প্রোডাক্ট আর ফলোস। আমার ডাইরেক্ট ম্যাটেরিয়াল প্রতিটা প্রোডাক্ট তৈরি করতে 6 আউন্স লাগে এবং প্রতি আউন্সের দাম হলো 50 পয়সা, তাহলে আমার টোটাল লাগলো 3 টাকা। ডাইরেক্ট লেবার আমার 0.6 আওয়ার লাগে আর প্রতি আওয়ারে আমার কস্ট হলো $30, আমার টোটাল লাগে 18। আর ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট আমার ডাইরেক্ট লেবার আওয়ার যতটুকু লাগে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং জন্য ততটুকু লাগবে, আর পার আওয়ার কস্ট হলো 10 টাকা। সো আমার টোটাল কস্ট হলো 6 টাকা। সো স্ট্যান্ডার্ড ভেরিয়েবল কস্ট ছিল আমার 27 টাকা। ডিউরিং জুন 2000 ইউনিটস ওয়ার প্রোডিউসড। কত ইউনিট প্রোডাকশন করছে? 2000 ইউনিট প্রোডাকশন করছে। দ্য কস্ট অ্যাসোসিয়েটেড উইথ জুনস অপারেশন ওয়ার এস ফলোস। মেটেরিয়াল পারচেজ করছি আমি কতটুকু? 18,000 আউন্স পারচেজ করছি। প্রতি আউন্সের দাম কত? 0.60 পার আউন্স। তো টোটাল কস্ট হলো আমার 10,800 টাকা। মেটেরিয়াল ইউজড ইন প্রোডাকশন আমি কত করছি? 14,000 আউন্স। ডাইরেক্ট লেবার আমার কতটুকু? 11,000 আওয়ার লাগছে। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট টোটাল ইনকার হয়েছে 12,980। এখন আমার মেটেরিয়াল ভেরিয়েন্স, আমার লেবার ভেরিয়েন্স এবং ওভারহেড ভেরিয়েন্স করতে হবে। এই জায়গায় যদি আমরা আসি, আমরা যদি এই জায়গা থেকে কথা বলি, আমার মেটেরিয়াল ভেরিয়েন্স যদি বের করতে যাই তাহলে আমার তিনটা লাগবে। আমার মেটেরিয়ালের জন্য অ্যাকচুয়াল কস্ট কত হচ্ছে, আমার স্ট্যান্ডার্ড কস্ট কত ছিল, আর আমি ফ্লেক্সিবল বাজেটে কত হবে, তাই না? এই প্রবলেমটা যদি আমরা একটু করি, এখানেই করি। আমরা প্রথমে কি বের করবো? মেটেরিয়ালের জন্য আমরা ভেরিয়েন্স বের করবো, মেটেরিয়াল ভেরিয়েন্স। তো আমার প্রতিটার জন্য আমরা এই জায়গায় লিখি আমার, তাহলে কি হবে? অ্যাকচুয়াল কস্ট। অ্যাকচুয়াল কস্ট সমান কত? অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু অ্যাকচুয়াল প্রাইস। তারপরে আমাদের কি হবে? স্ট্যান্ডার্ড কস্ট। কি হবে? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস। আরেকটা কি হবে? ফ্লেক্সিবল। অ্যাকচুয়াল কোয়ান্টিটি
স্ট্যান্ডার্ড প্রাইস based on স্ট্যান্ডার্ড প্রাইস price. standard price তাহলে Standard actual quantity into into standard price ঠিক আছে তাহলে কোনো কনফিউশন আছে Yes, sir. এবার আমরা আসি আমার অ্যাকচুয়াল কস্টটা কতটুকু হয়েছে অ্যাকচুয়াল কস্ট সমান কত হবে অ্যাকচুয়াল কোয়ান্টিটি আমার অ্যাকচুয়াল কোয়ান্টিটি আমার কতটুকু ইউজড হয়েছে প্রোডাকশনে 14000 আউন্স 14000 পাউন্ডস ইনটু আমার অ্যাকচুয়াল কস্ট কতটুকু হবে মেটেরিয়াল পারচেজ করতে কত করে অ্যাকচুয়ালি 0.60 তার কোনো কোশ্চেন আছে এই জায়গায় দেখেন মেটেরিয়াল পারচেজ 18000 আউন্সেস এট 0.60 পার আউন্স তাহলে মেটেরিয়াল কস্ট পার আউন্স কত 0.60 0.6. 0.60 0.60 আর আমার মেটেরিয়াল লাগছে কত ইউনিট 14,000. 14000 আউন্স তাহলে 14000 কে যদি 0.6 দ্বারা গুণ করি তাহলে আমার মেটেরিয়াল কস্টটা বের হবে না অ্যাকচুয়াল মেটেরিয়াল কস্ট বের হবে তো এই জায়গায় কি করলাম অ্যাকচুয়াল মেটেরিয়াল কস্টটা বের করলাম এটা কিভাবে বের করলাম আমি কি করেছি এটা অ্যাকচুয়াল কোয়ান্টিটি আমার ছিল কত 14000 আউন্স প্রোডাকশনে আর আমার মেটেরিয়াল কস্ট কত 0.6 ঠিক আছে এবার আমরা সেই অ্যাকচুয়াল কোয়ান্টিটি বেসড অন স্ট্যান্ডার্ড প্রাইস অ্যাকচুয়াল কোয়ান্টিটি আমার কত 14000 লাগছে 14000 আমার স্ট্যান্ডার্ড প্রাইস কত দেখেন তো আমরা যদি বলি মেটেরিয়ালের ক্ষেত্রে 0.50 কত 0.50 0.50 17,000. তাহলে এটা কি কিসের উপর বেস করে করেছি 14000 ইনটু 0.5 ঠিক আছে এবার আসি স্ট্যান্ডার্ড কস্ট আমরা যদি যাই আমরা মেটেরিয়াল প্রোডাকশন করছি কত 2,000 units. এই 2000 মেটেরিয়াল এটার জন্য আমার কতটুকু মেটেরিয়াল লাগার কথা ছিল প্রতিটার জন্য আমার 6 আউন্স করে মেটেরিয়াল লাগতো তাহলে 6 দা করলে আমার কি হবে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বেরিয়ে গেল ইনটু স্ট্যান্ডার্ড কস্ট আমার কত 0.50 0.5 0.5. এটা আমি কত বের করেছি আমি 2000 এর প্রোডাকশন করেছি প্রতিটার জন্য 6 আউন্স আমার মেটেরিয়াল লাগবে এবং প্রতিটা মেটেরিয়ালের কস্ট হলো 0.5 তাহলে দেখেন এই দুইটার মধ্যে যদি আমরা ডিফারেন্সটা বের করি এই দুইটার মধ্যে 1400 আমার ডিফারেন্সটা কি হবে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা যদি বের করি তাহলে ডিফারেন্সটা কি হবে বলেন তো Sir, unfavorable. 1400 আনফেভারেবল আমার ডিফারেন্সটা কি হবে প্রাইসের উপর ডিফারেন্স তাহলে আমার এটা কি কেবি ভ্যারিয়েন্স বের হবে প্রাইস ভ্যারিয়েন্স প্রাইস ভ্যারিয়েন্স অ্যামাউন্টটা কত হবে 14,000. জি 1400 14,000, sir. যদি আমরা বের করি তাহলে এলো 8400 মাইনাস 7000 এটা কি আমার ফেভারেবল হবে না আনফেভারেবল হবে আনফেভারেবল Unfavorable. আনফেভারেবল হবে তাই তো জি তো স্যার আমি এটাকে আনফেভারেবল দিয়ে দিই বেশি লেগেছে আমার স্যার দামটা আনফেভারেবল এবার আসি আমরা এই দুইটার মধ্যে যদি আমরা ডিফারেন্স বের করি তাহলে কিসের উপর কি হবে আমার স্ট্যান্ডার্ড কস্ট লাগছিল 6000 কিন্তু আমার ফ্লেক্সিবল বাজেট লাগতেছে কত 7,000. কেন 7000 লাগতেছে Quantity উপর depend. কোয়ান্টিটির উপর তাহলে এইটা ভেরিয়েন্সের নাম কি হবে এটা হলো quantity variance unfavorable. আনফেভারেবল কত হবে অ্যামাউন্ট 1000 1,000. আর কোন কোশ্চেন থাকলে করতে পারেন আর কোন কোশ্চেন আছে হ্যাঁ স্যার এবার আমরা যদি অ্যানসার শিটে যাই এটা অ্যানসারটা আমরা একটু দেখি কি করা আছে দেখেন আমার অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু অ্যাকচুয়াল প্রাইস আমি যদি দেখি অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু অ্যাকচুয়াল প্রাইস আমার কত ছিল 8400 স্যার আপনি অ্যাকচুয়াল কোয়ান্টিটি ধরছেন স্যার 14000 আর ওটা ধরছে 18000 মানে এটার পার্থক্যটা আসলে স্যার এখন বুঝতে পারতেছি না স্যার বুঝতেছি দাঁড়ান একটু দাঁড়ান ওরা কেন এটা করেছে স্যার ওরা যেটা পারচেজ করেছে স্যার, স্যার সেটাই লিখেছে স্যার স্যার এখানে ম্যাটেরিয়াল পারচেজ আর ম্যাটেরিয়াল ইউজ না, এটা দুটোর আপনারা মধ্যে করবেন না। পার্থক্যটা কি এটা কখনই করবেন না ঠিক আছে জি স্যার এই এটাই ওদের এই প্রবলেমগুলো গ্যারিসনের একবার যদি লেটেস্ট আপনি জান ম্যানেজারাল অ্যাকাউন্টিং করতে দিস হ্যাঁ জি স্যার এটাতে দেখবেন ওরা এই প্রবলেমগুলো ওভারকাম করছে তো আপনি যে কাজটা করবেন আপনারা সবসময় এটা কি করবেন যতটুকু ইউজ করছেন ততটুকুর উপর বেস করে লিখবেন ঠিক আছে কারণ আমার দেখেন এই যে পারচেজ প্রাইসটা এই পারচেজ প্রাইসটা আমি কি করেছি আমি যদি বলি 0.60 কিন্তু আমি ধরেছি না স্যার আমার এই জায়গায় কি লাগবে সবগুলোর একটা সেম বেস লাগবে তো আমি এই জায়গায় যখন স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বলতেছি যে 12000 আমি প্রোডাকশন ইউনিট লাগতো কিসের উপর 12000 আসতে আমার 2000 প্রোডাকশন করতে তাহলে 2000 প্রোডাকশন করতে গিয়ে আমার যতটুকু অ্যাকচুয়াল লাগছে সেটা আমার হবে অ্যাকচুয়াল কোয়ান্টিটি মনে থাকবে এটা জি স্যার জি স্যার আপনারা তাহলে স্যার এখানে- একটা তাহলে স্যার এখানে আমার কি material- হবে?
ম্যাটেরিয়াল ইউজ যে 14000 পাউন্ডস Exactly. যে ওইটাই আসবে সবসময়। ওইটাই আসবে। আপনার এই জায়গায় লিখে দিবেন যে আমরা এই জায়গায় পারচেজ কতটুকু করছে সেটার উপর বেস করে আমরা কি করি, প্রাইসটা ডিটারমাইন করি। বাট অ্যাকচুয়াল কোয়ান্টিটি আমার লাগছে সবসময় আমরা যতটুকু মেটেরিয়াল কতটুকু অ্যাকচুয়ালি ইউজ হয়েছে ততটুকু। ঠিক আছে? জি স্যার। কারণ দেখেন এই জায়গায় আপনি লিখছেন 18000 আউন্স, কিন্তু এই জায়গায় আপনি এটা কিসের উপর লিখছেন, এটা পারচেজের উপর, এই জায়গায় করছেন কিসের উপর, বাজেটের উপর, প্রোডাকশন বাজেটের উপর। মানে এটা কোনো মানে কি বলবো, মানে কম্পারিজনটা অ্যাপল টু অরেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যাপল টু অ্যাপল হয় না। আপনাকে যে কাজটা করতে হবে সবসময় কি করতে হবে, অ্যাপল টু অ্যাপল আপনাকে কম্পারিজনটা করতে হবে, মনে থাকবে আপনাদের? জি স্যার, জি স্যার। সো এই জায়গায় আপনারা লিখবেন 14000 আউন্স। সো যেটা অ্যাকচুয়ালি আসছে সেটার উপর বেস করে রাখবেন। তাহলে আমার দেখেন আমরা যদি টোটালটা ভেরিয়েন্স বের করি, আমার টোটাল ভেরিয়েন্স কত, টোটাল ভেরিয়েন্স কত 2400 আনফেভারেবল। ঠিক আছে? জি স্যার। আর পারবেন এই জিনিসটা করতে? জি স্যার। ওদের মতো এই ভেরিয়েন্সটা বের করব না। দেখেন এই জায়গায় আমরা মেটেরিয়াল ভেরিয়েন্স ইউজ করতেছি বেস্ট অন প্রোডাকশন, বেস্ট অন কি প্রোডাকশন পারপাজে। এখন মেটেরিয়াল যদি আমরা বের করি, ভেরিয়েন্স বের করি বেস্ট অন প্রাইসের ক্ষেত্রে, সেটা হইতে পারে। কেন হইতে পারে জানেন? এই জায়গায় আমি ওদেরটা কিন্তু আমরা ভুল বলতেছি না, এই জায়গায় হলো আপনার পার্সপেক্টিভটা একটা দেখতে হবে। এখন আপনি যখন একটা জিনিস প্রোডাকশনের পরে আপনি যখন কথা বলেন, আপনি যখন ভেরিয়েন্স বের করেন, আপনি কখন ভেরিয়েন্স বের করেন? প্রোডাকশন করার পরে কিন্তু ভেরিয়েন্সটা বের করতেছেন, তাই না? জি স্যার। কারণ প্রোডাকশনের ক্ষেত্রে আপনি যখন ভেরিয়েন্সটা বের করতেছেন তখন আপনি কি করবেন, প্রোডাকশন ভলিউমের উপর বেস করে আপনি কি করবেন, ভেরিয়েন্স গুলো বের করবেন। এখন আপনি যখন সাপ্লাই চেইন ম্যানেজারের সাথে কথা বলতে যাবেন, আবার বলি সাপ্লাই চেইন ম্যানেজারের সাথে কথা বলতে যাবেন, তখন কিন্তু সে এই প্রাইস ভেরিয়েন্সের উপর ডিপেন্ড করবে না, সে ডিপেন্ড করবে কিসের উপর, এই ভেরিয়েন্সটার উপর। সে ডিপেন্ড করবে কিসের উপর, এই ভেরিয়েন্সের উপর, যে ভাই আমি অ্যাকচুয়ালি পারচেজ করছি এত, কত 18000 ইউনিট পারচেজ করছি, আমার লাগছে 0.60, কিন্তু আমার বাজেট ছিল কত 0.50, সো আমার টোটাল প্রাইস ভেরিয়েন্স ছিল 1800। এটা পারচেজ ম্যানেজারের সাথে কথা বলবেন যখন। কিন্তু আপনি যখন রুট কজ বের করবেন তখন তো আর আপনি পারচেজের রুট কজটাকে জানেন না, আপনি জানেন কোনটা রুট কজ, প্রোডাকশনের। আমি আবার বলি আপনি যখন ভেরিয়েন্স অ্যানালাইসিস করবেন প্রথমে কোনটা ভেরিয়েন্স অ্যানালাইসিস করবেন, প্রোডাকশন স্যার। প্রোডাকশনের, কিন্তু আপনি কিন্তু পারচেজের আমি কত প্রোডাকশন করছি সেটাই তো দেখবো স্যার প্রথমে। এক্স্যাক্টলি। আপনি সেই সময় কিন্তু আপনি যখন প্রোডাকশন করবেন আপনি তখন ইআরপি সিস্টেমে অ্যাভেলেবল হবে মেটেরিয়াল কস্ট কিসের উপর বেস করা, পারচেজের উপর বেস করে মেটেরিয়াল কস্ট আসবে, মেটেরিয়াল আইটেম কত পারচেজ করছে সেই ইআরপি সিস্টেমে কিন্তু সেটা অ্যাভেলেবল দরকার নেই আমার, সেই ইনফরমেশন ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার। সেই ইনফরমেশন তখনই দরকার যখন আমি এখান থেকে ডিক ডাউন করবো যে পারচেজ প্রাইসের জন্য বা পারচেজ ভলিউমের জন্য বা কোনো কারণে আমার কি হয়েছে এই ভেরিয়েন্সটা ক্রিয়েট হয়েছে, তখন আমি যখন ডিক ডাউন করতে যাবো সাপ্লাই চেইন ম্যানেজারের কাছে, তখন আমি কি করবো, পারচেজ ভলিউমটা কনসিডার করবো। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। বুঝতে পারতেছি। এখানে যেটা হয়েছে স্যার, এই যে স্ট্যান্ডার্ড কস্টিং এর প্রবলেম গুলো স্যার গেডিসনের মেথড অনুযায়ী করে আসছি তো স্যার, এই জন্য একটু মানে একটু বাড়ি খাচ্ছে বারবার জিনিসটাতে, মানে কোনটাতে কনফিউজ লাগতেছে জিনিসটা, বুঝতে পারছি। আমি আবারও বলতেছি আপনারা যে কাজটা করেন সবসময় প্রোডাকশনের উপর বেস করে আপনি কি করেন, ভেরিয়েন্স গুলো বের করবেন। ঠিক আছে? ইনিশিয়ালি ঠিক আছে? আপনি এই জায়গায় যা আছে 1200 এত ইউনিট সবগুলো এটা লিখবেন যে প্রোডাকশন। আপনি যদি কনফিউজ থাকে আপনি লিখে দিবেন যে বেসড অন প্রোডাকশন ইউনিট। ঠিক আছে? আপনি ভেরিয়েন্সটা বের করছেন। তারপর যদি আপনার কনফিউশন লাগে আপনি বলে দিবেন যে যেহেতু এই জায়গায় আমার পারচেজ প্রাইসে আমি একটা ভেরিয়েন্স দেখতে পাচ্ছি, প্রাইস ভেরিয়েন্স, হ্যাঁ 1400, তো আমার কি করতে হবে, এটা ডিক ডাউন করতে গেলে আমাকে কি করতে হবে, সাপ্লাই চেইন ম্যানেজারের সাথে কথা বলতে হবে, পারচেজ ম্যানেজারের সাথে। তো সাপ্লাই চেইন ম্যানেজারের সাথে কথা বলতে গিয়ে আপনি তখন কি করতে পারেন, তার ভেরিয়েন্সটা বের করে দেখাতে পারেন যে অ্যাকচুয়ালি টোটাল পারচেজ প্রাইস ভেরিয়েন্সটা আমার এটা হওয়ার কথা। ঠিক আছে? কারণ কি দেখেন, আমি যে এই যে প্রোডাকশনটা করছি, এই প্রোডাকশনের সময় যদি আমি 1800 ইউজ করি, আমার কথাটা ভালো করে বুঝেন, প্রোডাকশনের সময় যদি আমি 1800 ইউজ করি, পরবর্তী যে অ্যামাউন্ট মেটেরিয়ালটা আমি প্রোডাকশন করি নাই, যে মেটেরিয়ালটা ইউজ করি নাই, সেই মেটেরিয়ালটার জন্য কি আমার প্রোডাকশনে কাজে লাগবে না? জি স্যার, লাগবে তো। আমি আবার বলছি এখানে তো আমি অ্যাকচুয়ালি ইউজ করছি কত ইউনিট, 12000 ইউনিট, 12000। বাকি 6000 ইউনিটটা আমার ফিউচার প্রোডাকশনে ইউজ হবে না? জি স্যার। তখন আমি কি করব, তখনও তো আমাকে প্রাইস ভেরিয়েন্স বের করতে হবে না? জি স্যার। সো দ্যাটস আমি আবার বলতেছি যে আপনারা যদি কোনো কনফিউশন লাগে আপনারা বলে দিবেন যে দিস প্রাইস ভেরিয়েন্স বেসড অন কনসিডারেশন অফ অ্যাকচুয়াল প্রোডাকশন। জি স্যার। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে।
মানে কারো কোনো কনফিউশন আছে? আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, আমি স্ট্যান্ডার্ড কস্টিং করি কিসের উপর বেস করে? আমার ডিমান্ড ফোরকাস্টের উপর বেস করে, তাই না? জি স্যার। ডিমান্ড ফোরকাস্টের উপর বেস করে আমরা কি করি? স্ট্যান্ডার্ড প্রোডাকশন করি না? জি স্যার। স্ট্যান্ডার্ড প্রোডাকশনের উপর বেস করে কিন্তু আমি কি করি, কোয়ান্টিটি যতটুকু লাগবে সেটা অর্ডার দিই, তাই না? জি স্যার। এখন আমি যখন প্রোডাকশন স্ট্যান্ডার্ড প্রোডাকশন করি, প্রোডাকশনের সময় আমার মেটেরিয়াল কতটুকু লাগবে, এটাকে আমি কতটুকু পারচেজ করতেছি তার উপর কস্টিং করি, না আমার ইউনিট প্রোডাকশন করতেছি কত তার উপর বেস করে করি? স্যার প্রোডাকশনের উপর স্যার। সিম্পল, ঠিক আছে? তাহলে আপনারা যে কাজটা করবেন, এই মেটেরিয়াল প্রোডাকশনের ক্ষেত্রে নিয়ে আপনারা এই কাজটা প্রোডাকশনের উপর বেস করে আপনারা করবেন, ঠিক আছে? প্রাইস ভেরিয়েন্স হোক আর কোয়ান্টিটি ভেরিয়েন্স হোক, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। সিমিলারলি আপনারা যদি লেবারে যাই, একই জিনিস, আমি আর ডিফারেন্ট ওই জায়গায় যাওয়া দরকার নেই, এখান থেকে আমরা বলছি। লেবারের ক্ষেত্রে দেখেন, এই জায়গায় দেখেন, আপনারা এই জায়গায় একটা ডিফারেন্সটা বুঝতে পারবেন। আমি লেবারের ক্ষেত্রে দেখেন, আমরা বলতেছি আমার অ্যাকচুয়াল লেবার কতটুকু লাগছে, তাই না? প্রোডাকশনে অ্যাকচুয়াল লেবার কতটুকু লাগছে। তাহলে আমি মেটেরিয়ালের ক্ষেত্রে আমি কেন বলি না যে অ্যাকচুয়াল আমার কোয়ান্টিটি কতটুকু লাগছে? আপনারা কি আমার পয়েন্টটা বুঝতে পারছেন? জি স্যার। স্যার লেবার আর ম্যাটেরিয়ালের ক্ষেত্রে পার্থক্য স্যার একটু ডিফারেন্ট না? মানে ম্যাটেরিয়াল তো আমরা পারচেজ করতেছি, একটা জায়গায় একটা অ্যামাউন্ট পারচেজ করে রাখতেছি, তারপর যেটা আমি ইউজ করতেছি সেটা আমি লিখতেছি। মেটেরিয়াল আপনি বাজেট করেন, একটু বলি, মেটেরিয়ালের ক্ষেত্রে বলেন আর ফিনিশ গুডের ক্ষেত্রে বলেন, আপনারা এন্ডিং ইনভেন্টরি একটা বাজেট করেন, মনে আছে কথাটা মাস্টার বাজেটের ক্ষেত্রে? জি স্যার, মনে আছে। এন্ডিং ইনভেন্টরি বাজেট করেন না যে আমার 20% বা 10% এন্ডিং ম্যাটেরিয়াল আমি লাগবো। জি স্যার। আপনার যে এই জায়গায় আনইউজড ম্যাটেরিয়াল পোরশনটা আছে সেটা হলো এন্ডিং ইনভেন্টরি বাজেট যেটা করছেন সেটা। আপনি যদি সেটা এই জায়গায় কনসিডার করেন, ইট উইল নট প্রোভাইড ইউ দ্য ট্রু পিকচার। তারপর আপনারা যদি করতে চান, আপনারা নিচে এইটা করার পরে নিচে নোট দিয়ে বলতে পারেন যে আমরা যখন সাপ্লাই ম্যানেজারের সাথে কথা বলবো তখন আমরা আসলে অ্যাকচুয়ালি সে কতটুকু পারচেজ করছে, তার পারচেজ প্রাইস প্লাস স্ট্যান্ডার্ডে কতটুকু হওয়ার কথা ছিল সেটা ডিফারেন্স বের করে অ্যাকচুয়াল পারচেজ ভেরিয়েন্সটা কত সেটা আমরা বের করতে পারি, ঠিক আছে? বাট প্রোডাকশনের সাথে রিলেটেড আমার প্রাইস ডিফারেন্স ছিল এতটুকু, ক্লিয়ার? জি স্যার। আমি আবারও বলছি, এই জায়গায় দুইটা সিনারিও, একটা হলো প্রোডাকশন সিনারিও আর একটা হলো পারচেজ সিনারিও। সো আমি যখন ভেরিয়েন্সটা ডিপ ডাউন করি, ভেরিয়েন্সটা কিন্তু সে 1 বছর আগে 2 বছর আগেও মেটেরিয়ালটা পারচেজ করে রাখতে পারে, তাই না? জি স্যার। এখন আমি প্রোডাকশন 2 বছর পরে করলাম, এখন আমি কিভাবে তার পারচেজ ভেরিয়েন্সটা বের করবো? এটা কি পসিবল বের করা? আর আপনার যদি আপনি প্র্যাকটিক্যালি দেখতে যান, আপনি কি ডিপ ডাউন কোনো বের করতে পারবেন যে আপনার মেটেরিয়াল কখন কতটুকু পারচেজ করছেন? কারণ এটা তো সিঙ্গেল প্রোডাক্ট না, আপনি যখন অর্গানাইজেশন ইউজ করবেন তখন কি ধরনের হাজার হাজার মেটেরিয়াল পারচেজ করবেন। তো আপনি কি পারচেজ কতটুকু করছেন সেটা মনে রাখতে পারবেন, সবসময় ট্রেস করতে পারবেন? না স্যার। পারবেন না, কিন্তু আপনি কোন পারচেজ থেকে কোন সময় কোন মেটেরিয়ালটা ইউজ করতে পারছেন সেই মেটেরিয়াল ট্রেস করতে পারবেন? প্র্যাকটিক্যাল কথা বলতেছি। আপনার ইআরপি সিস্টেম কি করবে, ওয়েটেড এভারেজ কস্টে মেটেরিয়াল প্রাইস প্রতিদিন চেঞ্জ হবে। অর্থাৎ আপনি আজকে যদি মেটেরিয়াল পারচেজ করেছেন 5 টাকা কস্টে, আগামীকাল যদি 4 টাকা 90 পয়সা কস্টে আপনি পারচেজ করে থাকেন, তাহলে আপনার সিস্টেম শুধু ওয়েটেড এভারেজ কস্টটা দেখাবে এবং আপনাকে ওই ডেটে আপনার কতটুকু মেটেরিয়াল অ্যাভেলেবল আছে সেটা দেখাবে। এখন আপনি যখন প্রোডাকশন করবেন, আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন যে আপনি কোন পারচেজের মেটেরিয়াল ইউজ করতেছেন? এটা কি পসিবল আইডেন্টিফাই করা? না স্যার। প্র্যাকটিক্যালি পসিবল না। সো দ্যাটস ওয়াই আমি রিকমেন্ড করছি আপনারা সবসময় কি করবেন, প্রোডাকশনে কতটুকু লাগছে সেটার উপর বেস করে আপনারা এই কাজটা করবেন, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। ওকে, তাহলে লেবারের ক্ষেত্রে আমার সেম, আমরা যদি যাই, আমার অ্যাকচুয়াল লেবার আওয়ার লাগছে 1100 আওয়ার, আর প্রতি আওয়ারের জন্য আমার অ্যাকচুয়াল প্রাইস ছিল 30 টাকা 50 পয়সা। ওয়ারেস স্ট্যান্ডার্ড কস্টিং এ আমার লেবার আওয়ার লাগার কথা ছিল 1200 আওয়ার। কিভাবে 1200 ঘন্টা লাগার কথা ছিল? আমরা যদি যাই 2000 ইউনিট প্রোডাকশন করছি, আমরা অ্যাকচুয়ালি ইউনিট প্রোডাকশন করছি 2000, আর প্রতি ইউনিটের জন্য আমার লেবার আওয়ার লাগার কথা ছিল কত? 0.6 আওয়ার। তো 2000 ইন্টু 0.6 আমরা যদি যাই, আমার 2000 ইউনিট প্রোডাকশন করেছি আর আমার প্রতিটা প্রোডাকশনের জন্য লেবার আওয়ার লাগতেছে 0.6। তো 0.6 ইন্টু 2000 সমান হলো 1200 আওয়ার। আর আমার অ্যাকচুয়াল লেবার আওয়ার দেওয়া আছে কত? এই জায়গায় দেওয়া আছে 30 টাকা 50 পয়সা, আর আমার বাজেট স্ট্যান্ডার্ড কত দেওয়া আছে? 30 টাকা। তো আমি এটার উপর বেস করে আমি কি করতে পারি, এই জায়গায় লেবার ভেরিয়েন্স গুলো ডিটারমাইন করতে পারি। দেখেন আমি অ্যাকচুয়াল জয়েন করছি, অ্যাকচুয়াল আমার লাগছিল 1100 আওয়ার,
আর প্রতি আওয়ারের দাম হলো আমার 30, লেবার রেট হলো 30 টাকা 50 পয়সা, তো আমার লেবার কস্ট 33,550। আর স্ট্যান্ডার্ডে আমার লেবার লাগার কথা ছিল 1200, কারণ 1200 ইউনিট ইন্টু 0.6 হলো 1200, সরি 2000 ইউনিট ইন্টু 0.6 1200, আর আমার স্ট্যান্ডার্ড কস্ট ছিল 30 টাকা, তো আমার টোটাল স্ট্যান্ডার্ড কস্ট হলো 36,000। এবার ফ্লেক্সিবলে যদি আমরা আসি কি হবে, অ্যাকচুয়াল আওয়ার ইন্টু স্ট্যান্ডার্ড রেট, আমরা এই জায়গায় বের করবো। এই দুটো প্রথম দুইটা রিপ্রেজেন্ট করে হলো আমার রেটের, সো এটা রেট ভেরিয়েন্স। এই দুটো রিপ্রেজেন্ট করে হলো আমার Efficiency. আওয়ার, সো এটা হলো আমার এফিসিয়েন্সি ভেরিয়েন্স। ক্লিয়ার? জি স্যার। তো ওভারহেডের ক্ষেত্রে আমার সেম। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। কারো কোনো কোশ্চেন নাই? সবাই এই পর্যন্ত বুঝেছেন? জি স্যার, বুঝেছি স্যার। আমি আবার শেয়ার করি, মেটেরিয়াল ভেরিয়েন্সের ক্ষেত্রে আপনারা কি করবেন তাহলে একটু বলেন সবাই। মেটেরিয়াল ভেরিয়েন্সের ক্ষেত্রে কি করবেন? ইউজড ইন প্রোডাকশন। ইউজড ইন প্রোডাকশনটা আপনারা সবসময় ইউজ করবেন, স্যার কারণ জি স্যার যদি কিছু মনে না করেন একটা কথা বলতাম স্যার। হ্যাঁ প্লিজ বলেন। স্যার সিমার 250 পৃষ্ঠায় সুন্দর একটা কথা আছে স্যার, বুঝতেছি না, এখানে এই দুটো প্রসেসই দিয়ে দেওয়া আছে। জি বলেন। স্যার ওই সিমার ওখানে বলছে যে যদি আপনার পার্সেস ভ্যারিয়েন্সের উপর ধরেন, পার্সেসের উপর, তাহলে সেখানে বলা আছে যে ইনভেন্টরি ইউজড ইন স্ট্যান্ডার্ড কস্ট। ইনভেন্টরি ইউজড ইন স্ট্যান্ডার্ড কস্ট, স্ট্যান্ডার্ড কস্টটা সবসময় কি হবে তাহলে? ওইখানে স্ট্যান্ডার্ড কস্ট মানে কি, এটা একটু আমাকে বলেন তো। স্যার স্ট্যান্ডার্ড কস্ট মানে কি? স্যার স্ট্যান্ডার্ড কস্ট হচ্ছে আপনার পূর্ব নির্ধারিত কোনো একটা অতীত অভিজ্ঞতার আলোকে পূর্ব নির্ধারিত একটা। এক্স্যাক্টলি। আমি আবার বলি, আপনি যখন বছরের শুরুতে বাজেট তৈরি করেন, তখন আপনাকে কি করতে হয়? আপনাকে সেলস ফোরকাস্ট করতে হয়, প্রোডাকশন ফোরকাস্ট করতে হয়, মেটেরিয়াল ফোরকাস্ট করতে হয়, তাই না? করতে হয়। আমি এই জায়গায় যে কাজগুলো করতেছি, এই কাজটা আমি করতেছি কিসের উপর? প্রোডাকশন করার পরে কিন্তু আমার কাছে ইনফরমেশন গুলো আসছে কোথায়? প্রোডাকশন করার পরে। এখন আপনারা একটা জিনিস চিন্তা করেন, আমার কিন্তু ধরেন আমি যেন এই বছর বাজেট করি, পূর্বের আগেরও কিন্তু আমার ইনভেন্টরি আছে না? আগেরও এন্ডিং ইনভেন্টরি আছে। এই বছর আমি আবার নতুন করে পারচেজ করলাম, তো আবার ইনভেন্টরি আসতেছে। এখন আমি যদি ধরেন এই বছরে 100টা জব কমপ্লিট করি, আমি কি বুঝতে পারবো যে আসলে আমি কোন পারচেজ থেকে কতটুকু ইনভেন্টরি আমি ইউজ করতেছি? এটা কি ট্রেস করা সম্ভব? না স্যার। একই ধরনের মেটেরিয়াল যখন আমি আনতেছি, কোন পারচেজ থেকে আমি ট্রেস করতেছি, ইটস নট পসিবল, আসলে প্র্যাকটিক্যালি পসিবল না। যার কারণে আমি রিকমেন্ড করতেছি আপনারা যখন করবেন, আবার বলছি, আপনারা যখন ভেরিয়েন্স অ্যানালাইসিস করবেন, বেসড অন প্রোডাকশন ইউনিট আপনারা ভেরিয়েন্স অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস করার পরে আপনারা ডিপ ডাউন করবেন যে আসলে এই যে ভেরিয়েন্স অ্যানালাইসিসটা করছি, এটার জন্য রেসপন্সিবল কে? এটা কি প্রোডাকশন ম্যানেজার রেসপন্সিবল, না সাপ্লাই চেইনের পারচেজ ম্যানেজার রেসপন্সিবল? সাপ্লাই চেইনের পারচেজ ম্যানেজারের কাছে যদি সিগনিফিকেন্ট ভেরিয়েন্স হয়, দেন আপনারা কি করবেন? তার পারচেজ ভেরিয়েন্সটা অ্যানালাইসিস করবেন বেসড অন স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হুইচ হি পারচেজ। আমার কথা ক্লিয়ারলি বুঝতে পারছেন? আদারওয়াইজ আপনারা যা কিছু করবেন সবকিছু কিসের উপর বেস করে করবেন? প্রোডাকশনের উপর বেস করে করবেন। তারপরে আমি একটা কাজ করি আপনাদেরকে, রিসেন্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর যে ডেভেলপমেন্ট গুলো আছে, হ্যাঁ, এটা আমি দেখে আমি আপনাদেরকে আগামীকাল ক্লাসে এটার অ্যান্সারটা দিব, ঠিক আছে? যে আসলে প্র্যাকটিক্যালি কি করা হয়। কারণ আমি যখন করতাম সেটা হলো 2015, আমি ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন ছেড়ে দিয়েছি। সেই সময় আমরা প্র্যাকটিক্যালি এইভাবে কাজ করতাম। বাট এখন যদি রিসেন্ট কোনো ডেভেলপমেন্ট হয়ে থাকে, তাহলে আমি একটু চেক করে দেখতে হবে, ঠিক আছে? জি স্যার। স্যার আপনি যে প্রসেসটা বলছেন সেটা স্যার সিমার বইতে দিয়ে দিয়েছে, কিন্তু ওখানে বলে দিয়েছে আপনার সিস্টেমটা বলে দিয়েছে ইনভেন্টরি ইজ ভ্যালুড এট অ্যাকচুয়াল কস্ট, আর পারচেসের উপর বলছে স্ট্যান্ডার্ড কস্ট। স্যার সিমার 250 পৃষ্ঠায় স্যার এটা বলা আছে আর কি। কি বলছে আপনি একটু আবার বলেন। স্যার ওরা আপনার যে প্রসেসটা আপনি যে থিওরিটা দিয়েছেন, মানে সূত্রটা, তো সেই সূত্রটা ওরা বলছে যে ইফ ইনভেন্টরি ইজ ভ্যালুড এট অ্যাকচুয়াল কস্ট, মানে বলা আছে যে ওরা বলতেছে যে ইনভেন্টরি যদি আমি এন্ডিং থেকে ক্লোজিং থাকে তাহলে আমরা অ্যাকচুয়াল কস্ট করব, আর যদি পুরোটা ইউজ করে থাকি তাহলে আমরা স্ট্যান্ডার্ড কস্ট করব, তাই তো? এটা কি স্যার আমি বুঝতে পারিনি স্যার। মানে আপনি যে কথাটা বলছেন সিমার বইয়ে বলা আছে, এই কথাটা বেসড অন আমি বলছি। আপনি কি বইটা শেয়ার করতে পারবেন বা এটা স্ক্রিনশটটা শেয়ার করতে পারবেন?
ছবি তুলে আমার পক্ষে তো ল্যাপটপ তো স্যার স্ক্রিনশটটা পারবো না স্যার। আর উনি মনে হয় বলছে যে মানে আপনার প্রসেসটা মানে তখন অ্যাপ্লাই হবে যখন ইনভেন্টরি মানে ভ্যালুড এট অ্যাকচুয়াল কস্ট, আর বইয়েরটা কনসিডার হবে যখন ভ্যালুড এট স্ট্যান্ডার্ড কস্ট, এরকম মনে হয়। জি স্যার, এই কথাটাই স্যার বলা আছে সিমার ভ্যালুয়েশন মনে হয় এরকম কিছু আর কি। না, ভ্যালুয়েশনের ক্ষেত্রে আমরা আসলে কি করছি, আমাদের তো ইনিশিয়ালি যখন বাজেট করি তখন বেসড অন স্ট্যান্ডার্ড কস্টে আমরা বাজেট করি, তাই না? বাজেট অলওয়েজ বেসড অন স্ট্যান্ডার্ড কস্ট, ঠিক আছে? এখন আমরা যখন আমি আবারও বলছি, আমরা যখন ভেরিয়েন্স অ্যানালাইসিস করি, আমরা ভেরিয়েন্স অ্যানালাইসিসটা স্টার্ট হয় কখন বলেন তো? একজন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট ভেরিয়েন্স অ্যানালাইসিস করে কখন? যখন আমাদের প্রোডাকশনটা শেষ হয়ে যায় তখন। প্রোডাকশনটা শেষ হয়ে যায়, এর আগে কিন্তু ভেরিয়েন্স অ্যানালাইসিস হয় না। জি স্যার। প্রোডাকশনটা যখন আপনার শেষ হয়ে যায় তখন আপনার ভেরিয়েন্স অ্যানালাইসিস করেন। তখন কিভাবে করেন? যে আমার কি থাকে, বিলস অফ মেটেরিয়াল কিন্তু থাকে, প্রতিটা প্রোডাক্টের জন্য একটা বিলস অফ মেটেরিয়াল থাকে, যে বিলস অফ মেটেরিয়ালের উপর বেস করে প্রোডাকশনটা করা হয়। সো আপনারা কি করেন, সিস্টেমে যখন ইনপুট দেন তখন আপনারা ওই পার্টিকুলার একটা জবের জন্য আপনার অ্যাকচুয়াল কস্ট কত হয়েছে, মেটেরিয়াল কস্ট কতটুকু হয়েছে, লেবার কস্ট কতটুকু হয়েছে, ভেরিয়েবল ওভারহেড কস্ট কতটুকু হয়েছে, সেটা কিন্তু আপনারা রেকর্ড করেন। তখন আপনারা কি করেন, সিস্টেমে কি করেন, যখন আপনার বাজেট করেন, বাজেটের পরে কি করতে হবে, ওই স্ট্যান্ডার্ড কস্ট ধরে আপনাকে ওভারহেড গুলো কি করতে হয়, অ্যাপ্লাই করতে হয় সিস্টেমে, তাই না? তো আপনি কি করেন, প্রথমে বাজেট যেটা করছেন সেটা আপনার আছে স্ট্যান্ডার্ড কস্টের উপর বাজেট, এবং পরবর্তীতে ওভারহেড যেটা অ্যাপ্লাই করেছেন সেটাও আপনার কাছে আছে, ঠিক আছে? এখন আপনি যখন বাজেট করেছেন তখন আপনি কি করেছেন, তখন আপনি বলেছেন যে ভাই আমার মেটেরিয়াল কস্ট পার ইউনিট এত, আমার লেবার রেট পার আওয়ার এত, আমার ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং প্রিটারমেন্ট ওভারহেড রেট পার আওয়ার তো বলেছেন না? তো আপনি তো আমার কথা বুঝতে পারছেন আপনারা? হ্যালো স্যার শুনতে পাচ্ছি স্যার। এখন দেখেন আপনারা, এখন আপনি যখন প্রোডাকশন নিয়ে কাজ করতেছেন, আপনার পক্ষে কি পসিবল যে ওই মেটেরিয়াল কোন ডেতে কতটুকু পারচেজ করছে সেই সবগুলো কনসিডার করে এই জায়গায় নিয়ে আসা? ইটস ইম্পসিবল। আমি আবারও বলি, ইটস কোয়াইট ইম্পসিবল। কারণ মেটেরিয়াল কি করতেছে, প্রতি সপ্তাহ বা 15 দিন পর পর বা 30 দিন পর পর আপনার কি করতেছে, স্টকে আসতেছে, এবং সিস্টেম কি করে ওই মেটেরিয়ালের কস্ট গুলো সবসময় ওয়েটেড করে আপনাকে ওয়েটেড এভারেজ কস্ট প্রোভাইড করে। বছরের শুরুতে আপনি যে কাজটা করতেছেন, আপনি যে সাপ্লাই চেইন পারচেজ ম্যানেজার কি করতেছে, তার যে সোর্সিং আছে, সোর্সিং থেকে পুরো এক বছরের জন্য ডিফারেন্ট সোর্সিং থেকে তারা মেটেরিয়ালের প্রাইস গুলো নিয়ে আসে, নিয়ে আসার পর সেগুলোর একটা অ্যাভারেজ করে আপনাকে কি করে একটা প্রাইসিং দেয় যে এই মেটেরিয়ালের অ্যাভারেজ প্রাইস এতটুকু হবে, এই মাসে এতটুকু হবে, এই মাসে এতটুকু হবে, এই মাসে এতটুকু হবে। সেই অ্যাভারেজ প্রাইসের উপর বেস করে আপনি কি করেন, কস্টিংটা করেন, অর্থাৎ প্রোডাকশন কস্ট কত হবে এতটা ডিটারমাইন করেন। আমার কথা বুঝেন? তাহলে আপনি যখন প্রোডাকশন করে ফেলছেন, এই প্রোডাকশন করে ফেলার পরে আপনি কার সাথে ভেরিয়েন্স অ্যানালাইসিস ডিফারেন্সটা করবেন, আপনি যে স্ট্যান্ডার্ড কস্টিং করেছেন সেটার উপর বেস করে প্রোডাকশন। আমি কি বুঝাতে পারলাম? সো আপনি কিন্তু সেই সময় আপনার কিন্তু ভেরিয়েন্সটা করতেছেন বেসড অন প্রোডাকশন, নট পারচেজ। আমি আবার বলতেছি, ধরুন সেই সময় ভেরিয়েন্স অ্যানালাইসিস করে আপনি বের করলেন যে আপনার কোয়ান্টিটি ভেরিয়েন্স এতটুকু হয়েছে, আপনার প্রাইস ভেরিয়েন্স এতটুকু হয়েছে, বেসড অন প্রোডাকশন ইউনিট। এই প্রোডাকশনটা ধরুন এই এতটুকু কোয়ান্টিটি অ্যাকচুয়াল প্রোডাকশন হচ্ছে, তো এতটুকু কোয়ান্টিটি প্রোডাকশনের জন্য আমার স্ট্যান্ডার্ড কতটুকু লাগে, কত মেটেরিয়াল, আর আমার অ্যাকচুয়ালি লাগছে কত, ঠিক আছে? সো এটার উপর বেস করে আপনি কোয়ান্টিটি ভেরিয়েন্স করছেন। সিমিলারলি আমার সেম যে ইউনিটটা আমি অ্যাকচুয়ালি আমার লাগছে তার অ্যাকচুয়াল কস্ট কতটুকু ছিল আর তার স্ট্যান্ডার্ড কস্ট কতটুকু হওয়ার কথা ছিল, এটার উপর বেস করে আপনি কি করছেন, প্রাইস ভেরিয়েন্স বের করেছেন। আচ্ছা একটু জানেন মানে ইয়ে করেছে, ওপেন করি। জি স্যার, ফাইল দুটো দিয়েছিলাম স্যার। স্যার আমিও পাঠিয়ে দিছি আপনার হোয়াটসঅ্যাপে। আচ্ছা এই যে বলছে ইফ ইনভেন্টরি ইজ ভ্যালুড, দেখতে পাচ্ছেন সবাই? সবাই কি দেখতে পাচ্ছেন? না স্যার এখন শেয়ার হয়নি স্যার। স্যার আসে নাই? আসে নাই স্যার আসছে স্যার আসছে। ওকে, এটা বলছে if inventory is valued at actual cost then method B is used. This means that the variance is calculated and eliminated each bit of inventory as it is used
The remainder of the inventory will then be held at actual price, which is price variance still attached until it is easier to return. Consider reasoning after you have started integrated accounting system in price and where you learn the facilities are by এই জায়গায় যে কথাগুলো বলছে এটা হলো যে নরমালি আমরা দুইভাবেই করতে পারি কাজটা। ওরা বলছে দুইটা ইউজ হতে। আপনারা যদি প্রাইস নিয়ে কনসার্ন হন, আবার বলতেছি ইনভেন্টরি ভেরিয়েন্স যখন আমরা ক্যালকুলেট করব এবং আমরা যদি প্রতিটা ইনভেন্টরি ইউজ করে ফেলবো অর্থাৎ কোনো কিছু হেল্প থাকবে না, তাহলে আমাদের প্রোডাকশন মেথড ইউজ করতে সমস্যা নেই। আমরা যতটুকু করছি ওরা বলতেছে যদি কোনো ইনভেন্টরি আমার ক্লোজিং থাকে অর্থাৎ আনইউজ থাকে, তাহলে ওরা বলতেছে আমাদের কি করতে হবে, অ্যাকচুয়াল প্রাইসটা ইনভেন্টরির ক্ষেত্রে ইউজ করতে হবে। আমরা তো অ্যাকচুয়াল প্রাইসটা ইউজ করছি, আমরা অ্যাকচুয়াল প্রাইসে অ্যাকচুয়াল কস্টটা ইউজ করতেছি না, পারিনি? জি স্যার। ইটস সেম। আমি আবার বলছি, আপনি যখন ফিউচারে এই ইনভেন্টরিটা আরেকটা প্রোডাকশনে ইউজ করবেন, তখন সেই প্রোডাকশনে ইউজ করার সময় কি হবে, আপনার এই যে প্রাইসিং এর গ্যাপটা এটা রিফ্লেক্ট হবে না ওই জায়গায়? জি স্যার। সো এটা নিয়ে কথা না বলি, সেম জিনিস। ঠিক আছে, বলেন। আমি কথা শুনতে পাচ্ছি না। আমি কিন্তু আপনাদের কথা শুনতে পাচ্ছি না। স্যার শুনতে পাচ্ছি স্যার আপনার কথা। হ্যাঁ, একজন কথা বলার চেষ্টা করছে, এজন্য বলুন। কিছু বলবেন? স্যার একটা কোশ্চেন ছিল, প্লিজ আসিফ বলেন। আমি কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, মনে হয় ওনাকে আমরা মিস করছি, হারিয়ে ফেলছি। সো আমরা যে কাজটা করবো এরপরে, আমরা ভেরিয়েন্স অ্যানালাইসিস আমরা এই বইয়ে আমাদের ফিক্সড ভেরিয়েন্স অ্যানালাইসিসটা আমরা তাহলে আগামীকাল দেখবো। আমরা এই জায়গায় যে জিনিসগুলো আছে, প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো নিয়ে আমরা কি করব, আমরা ভেরিয়েন্স অ্যানালাইসিস গুলো করবো। তো আপনারা যে কাজটা করবেন, বাসায় গিয়ে এই জিনিসগুলো দেখেন। আর আমি যে কাজটা করি, আমি একটু যারা এখন প্র্যাকটিক্যালি কাজ করছে তাদের সাথে একটু কথা বলি যে ওনারা আসলে যখন ভেরিয়েন্স অ্যানালাইসিস করছে প্র্যাকটিক্যালি কোনটা করছে। ঠিক আছে? জি স্যার। সো আমি যেটা রেফারেন্স দিচ্ছি, যখন আমি করতাম আমি সেটা রেফারেন্স দিয়েছি। তো যদি এখন লেটেস্ট কোনো ডেভেলপ হয়ে থাকে বা আমি যে কাজটা আরেকটা করতে পারি, আমাদের যে কস্ট অডিট, কস্টের যে গুলো আছে, কি বলবো, আইএস বলেন, আইফারএস বলেন, সেম লাইক আমার যে জিনিসগুলো আছে সেগুলো আমি একটু দেখতে পারি সেই জায়গায় কি রেফারেন্স দিয়েছে। দেওয়ার পরে আমি আপনাদেরকে আগামীকাল আমি এটা সম্পর্কে ইনফরমেশন করে দেবো। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে স্যার। কারণ এটা এমন হতে পারে যে আমি আপনাদেরকে বলছি বাট লেটেস্ট ডেভেলপমেন্ট ডিফারেন্ট হতে পারে। ঠিক আছে? জি স্যার। হয়তো আমি জানি না। সো আমি আগামীকাল আপনাদেরকে এই জিনিসটা সম্পর্কে ইনফরমেশন প্রোভাইড করব। আর আপনারা যে কাজটা করবেন, আপনারা এই তিনটে মেথড, আমি আবার বলি ভেরিয়েন্স অ্যানালাইসিস কিন্তু খুবই সহজ। জি স্যার। আপনারা যদি এই ডায়াগ্রামটা ইউজ করেন, এই জায়গায় যে ডায়াগ্রামটা বলে দিছে, ডায়াগ্রামে শুধু যদি আপনি ফিচারগুলো বসাইতে পারেন অ্যামাউন্টগুলো, তাহলে আপনারা কি করতে পারেন, ইজিলি জাস্ট এই ডায়াগ্রামটা ইউজ করে আপনারা ইজিলি কি করতে পারবেন, ভেরিয়েন্স অ্যানালাইসিসটা করে ফেলতে পারবেন। তো আপনারা এই প্রবলেমগুলো একটু সলভ করার পরে আমি আগামীকাল আবার আপনাদেরকে এই ফিক্সড ম্যানুফ্যাকচারিং অপারেটিং যে ভেরিয়েন্স গুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। ঠিক আছে? আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন এখন। স্যার, আমরা ফ্লেক্সিবল বাজেট করছিলাম, তো সেটার মধ্যে হচ্ছে একটা স্পেন্ডিং ভ্যারিয়েন্স আর হচ্ছে অ্যাকচুয়াল ভ্যারিয়েন্স। তো যখন আমাদের হচ্ছে ম্যানেজমেন্ট ডিসিশন দিতে বলবে, তখন আমরা কোনটার উপরে ডিসিশন দিব? মানে যে কোনো একটার উপরে দিলেই হবে? জি, আবার একটু বলেন। স্যার, ফ্লেক্সিবল বাজেটে একটা হচ্ছে স্পেন্ডিং ভ্যারিয়েন্স আর হচ্ছে অ্যাকচুয়াল ভ্যারিয়েন্স থাকে। আমি কিন্তু স্পেন্ডিং ভ্যারিয়েন্স নিয়ে কোনো কথা বলিনি আজকে, বলছি স্যার লাস্ট আমি বলছি যে ভেরিয়েবল ওভারহেডের ক্ষেত্রে আমরা দুই ধরনের ভেরিয়েন্স আমরা বলছি, একটা হলো এফিসিয়েন্সি ভেরিয়েন্স আর একটা রেট ভেরিয়েন্স, তাই না? স্যার গত ক্লাসটা ফ্লেক্সিবল বাজেট এক্স্যাক্টলি। আমরা এখন একটু বলি, নরমালি কোনো বইয়ে রেট ভেরিয়েন্স কে স্পেন্ডিং ভেরিয়েন্স বলে। আবার আমি আজকে যেটা দেখলাম যে গ্যারিসনের বইয়ে এই রেট ভেরিয়েন্স প্লাস এফিসিয়েন্সি ভেরিয়েন্স দুইটা মিলে স্পেন্ডিং ভেরিয়েন্স বলছে। ঠিক আছে? তো আমি আপনাদেরকে এই জিনিসটা আমার নিজের কাছে কনফিউজ লাগতেছে যে এই বইয়ে এরকম বলতেছে কেন, কারণ আমি
লাস্ট যে বইটা পড়েছি সেটা হলো একবার লেটেস্ট বই, সেই বইতে এই রেট ভেরিয়েন্সকে শুধু স্প্যান্ডিং ভেরিয়েন্স বলে। তো আমি হর্নগেনের লেটেস্ট বই, গেরিসনের একটা লেটেস্ট বই আমি একটু চেক করে আপনাদেরকে অ্যান্সারটা দেবো, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। কারণ আমি উল্টো আনসার না দিয়ে আমি একটু বইগুলো দেখিনি, কারণ হয়তো বা আমারও প্রবলেম থাকতে পারে, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করি, আগামীকাল ইনশাআল্লাহ দেখা হবে, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।